হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টার্মিনোলজিস। এখন টার্মিনোলজি বা সফটওয়্যারের পরিভাষা শেখাটা প্রথমে একটু বোরিং মনে হলেও এটা আসলে অনেক বেশি নেসেসারি, কেননা মাইক্রোসফট এক্সেলে অনেক সময় কাজ করার টাইমে আমরা আটকে যাই অ্যান্ড গুগলে সলিউশন খুঁজি। তবে গুগলকে যদি আমাদের প্রবলেমগুলো আমরা এফেক্টিভলি কমিউনিকেট করে না বোঝাতে পারি, তবে আমাদের প্রবলেমগুলোর সলিউশন আমরা কখনোই পাবো না। হেন্স এক্সেলের ইন্টারফেসের সব ইনস অ্যান্ড আউটস জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমেই আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটি ওপেন করার পর আমরা দেখছি আমাদের সামনে একটা ছকটানা খাতা, এবং এই ছকটানা খাতাকেই বলা হয় একটা ওয়ার্কশিট বা স্প্রেডশিট। এরকম ছকটানার স্প্রেডশিটই কিন্তু আমরা আমাদের বাসার পাশের মুদির দোকানের ব্যবসায়ী ভাইয়াদেরকে দেখি রেগুলার বেসিসে ওরা ওদের হিসাব নিকাশের কাজ করে, এবং বিভিন্ন ব্যবসাতে বিভিন্ন টাইপের কাস্টমার ডেটা, ইনপুট, আইডি, ফোন নম্বর এগুলো স্টোর হয়ে থাকে। তো পুরো প্রসেসটাকে যদি আমরা এখন ডিজিটালি চিন্তা করি, আমরা আসলে তখন একটা স্প্রেডশিট নিয়ে কাজ করি বা একটা স্প্রেডশিট প্রোগ্রাম নিয়ে কাজ করি। আর মাইক্রোসফট এক্সেল তেমনই একটা স্প্রেডশিট প্রোগ্রাম বা সফটওয়্যার। নাও ইন্টারফেসের একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা সবুজ কালারের ফিতা, যার লিটারাল টার্মিনোলজি হচ্ছে দ্য এক্সেল রিবন। এই রিবনে রয়েছে ডিফারেন্ট টাইপের ট্যাবস লাইক হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব এক্সেট্রা। ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পারি একটা অ্যাশ কালার সেকশন যার নাম হচ্ছে দ্য টুল বার। এই টুল বারে রয়েছে এক্সেলের সব পাওয়ারফুল টুলস, এবং টুলসগুলো ডিভাইডেড হয়ে আছে অর্গানাইজ ওয়েতে টুল গ্রুপসে। ফর এক্সাম্পল, আমি যদি স্প্রেডশিটে আমার নাম টাইপ করি অ্যান্ড চাচ্ছি আমার নামের ফন্টটাকে বোল্ড করতে, সো আমি কুইকলি ফন্ট টুল গ্রুপটি লোকেট করব অ্যান্ড ফন্ট অ্যান্ড বোল্ড টুলটার উপর আমার মাউসটাকে হভার করে প্রেস করলেই দেখব আমার ফন্ট এখন বোল্ড হয়ে গিয়েছে। টুল লোকেট করার একটা ফাস্টার অপশন আছে। আমরা যদি আবার রিবনটিতে ফেরত যাই, একেবারে টপ সেকশনের দিকে যদি তাকাই, আমরা দেখব কিছু ছোট আইকনস। এই সেকশনটাকে বলা হয় দ্য কুইক অ্যাক্সেস টুল বার, কারণ এখানে এক ক্লিক করলেই আমরা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এক্সেল টুলস আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি। সো ফর এক্সাম্পল, আমি আমার মাউসের কার্সারটা যদি আবার বোল্ড টুলটার উপর হভার করি অ্যান্ড রাইট ক্লিক করি, আমরা দেখব একটা অপশন আছে কল অ্যাড টু কুইক অ্যাক্সেস টুল বার। এটা ক্লিক করলেই দেখব বোল্ড টুলটা এখন ফন্ট গ্রুপ থেকে সরে একেবারে উপরে চলে গিয়েছে। সো ইট মিনস আমি যখন চাই এক ক্লিক দিয়ে আমি আমার ফন্টকে বোল্ড করে ফেলতে পারছি। সো আই এম এবল টু কুইকলি অ্যাক্সেস মাই টুলস। সো টু সামারাইজ, এই গ্রিন সেকশনটাকে বলা হয় দ্য এক্সেল রিবন। রিবনের মধ্যে রয়েছে ডিফারেন্ট ট্যাবসে ক্লিক করলে আমরা পাই দ্য টুল বার, যার মধ্যে পাওয়ারফুল টুলসগুলো এক্সেলের ডিভাইড করা আছে টুল গ্রুপসে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও, অ্যান্ড নেক্সট পার্টে আমরা আরও ডিটেলস ইন্টারফেসের নিচের পোর্শনগুলোও দেখবো। So don't forget to tune in your quest to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব আরও কিছু নিউ এক্সেল টার্মিনোলজি, যা করে তুলবে আমাদের এক্সেল ইউজকে আরও বেশি ইনফর্মড আর আরও বেশি ইজি। রিমেম্বার লাস্ট ভিডিওতে আমি আমাদের সামনের এক্সেল স্প্রেডশিটটাকে কম্পেয়ার করেছিলাম একটা ছকটানা খাতার সাথে। তো জাস্ট লাইক একটা খাতা, আমরা যখন একটা এক্সেল ফাইল ওপেন করি, ওই ফাইলটাকে এক্সেল ল্যাঙ্গুয়েজে ডাকা হয় অ্যাজ অ্যান এক্সেল ওয়ার্কবুক। একটা খাতা বা বইয়ে যেমন পেজেস থাকে, একটা এক্সেল ওয়ার্কবুকে থাকে ওয়ার্কশিটস। ফর এক্সাম্পল, আমরা যদি বটম লেফট কর্নারে তাকাই, আমরা দেখব শিট 1 লেখা একটা ট্যাবটার পাশেই রয়েছে একটা প্লাস সাইন। প্লাস সাইনটি ক্লিক করলেই আমরা দেখব যে আরেকটা ট্যাব অ্যাপিয়ার করে। এর মানে আমরা যতবার প্লাস সাইনটি ক্লিক করব, আমাদের সামনে নিউ পেজেস বা ওয়ার্কশিট অ্যাড হতে থাকবে, এবং ডিফারেন্ট ওয়ার্কশিটে আমরা ডিফারেন্ট ডেটা স্টোর করে রাখতে পারবো। আমাদের সামনে যে ছোট ছকগুলো বা ছোট বক্সেসগুলো দেখতে পাচ্ছি, এইটারও একটা ফর্মাল নেম আছে। এক্সেল ল্যাঙ্গুয়েজে আমরা এই ছোট বক্সেসগুলোকে ডাকি অ্যাজ সেলস। আর আমরা যখন একটা সেলকে সিলেক্ট করি বাই লেফট ক্লিকিং দ্য মাউস, দেখবে সেলটার পাশে এখন একটা গ্রিন আউটলাইন চলে আসছে। এর মানে এই সেলটা এখন অ্যাক্টিভ, অ্যান্ড এই গ্রিন আউটলাইন সহ সেলটাকে আমরা আইডেন্টিফাই করি অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেল, হুইচ মিনস সেলটা এখন সিলেক্টেড। অ্যাক্টিভ সেলে যদি আমরা কোনো কিছু টাইপ করি, খেয়াল করে দেখো জাস্ট টুলবারটার নিচেই একটা হোয়াইট সেকশন আছে যেখানে সেম ডেটাটি অ্যাপিয়ার করছে। এই হোয়াইট সেকশনটাকে ডাকা হয় দ্য ফর্মুলা বার। ফর্মুলা বার ইউজ করে আমরা আমাদের অ্যাক্টিভ সেলের ইনফরমেশনকে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ফর্মুলা বারটাকে সিলেক্ট করে এক্সিস্টিং ডেটাটা মুছে নিউ কিছু টাইপ করি, দেখবে অ্যাক্টিভ সেলটা এখন আপডেটেড উইথ দ্য নিউ ইনফরমেশন। হেন্স ফর্মুলা বার আমাদেরকে ইজি অ্যাক্সেস দেয় আমাদের এক্সিস্টিং ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করার জন্য বা এডিট করার জন্য। মজার বিষয় হলো, মাইক্রোসফট এক্সেলের প্রতিটা সেলের আছে একটা ইউনিক নেম,
যা আমরা ফর্মুলা বারের জাস্ট লেফটে তাকালেই দেখব একটা ছোট বক্সে উল্লেখ করা আছে। এই ছোট বক্সটার নাম হলো দ্য নেম বক্স। নেম বক্সে লেখা আছে C3। এখন C3 মানে কি? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতিটা সেলের ইউনিক নেম নির্ধারিত করা হয় সেলটার কলাম লেটার ও রো নাম্বার দিয়ে। ফর এক্সাম্পল, আমরা যদি পাশের সেলটা সিলেক্ট করি, আমরা দেখব সেলটার কলাম লেটার হচ্ছে D এবং ওর রো নাম্বার হচ্ছে 3। এর মানে সেলটার নাম হলো D3। আরেকটা ফাইনাল মজার ফ্যাক্ট হলো মাইক্রোসফট এক্সেলে আছে 10,48,000-এরও বেশি রোজ এবং 16,000-এরও বেশি কলামস। সো জাস্ট চিন্তা করো কতগুলো ইউনিক সেল নেম মাইক্রোসফট এক্সেলে এক্সিস্ট করে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও, এবং নেক্সট ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে খুব ইজিলি ন্যাভিগেট করা যায়। So thank you for tuning in, and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ইজি অ্যান্ড এফিশিয়েন্ট ওয়েতে আমরা ন্যাভিগেট বা মুভ করতে পারি। এক্সেলে বেশিরভাগ সময় আমাদের কাজ করতে হয় বড় বড় ডেটা সেটস নিয়ে, যেখানে থাকে হাজার হাজার রোজ বা কলামস। হেন্স এফিশিয়েন্টলি ন্যাভিগেট করতে পারা হচ্ছে এক্সেলের দক্ষতার একটা বড় ইন্ডিকেটর বা প্রমাণ। টু স্টার্ট অফ, এক্সেলের সবচেয়ে বেসিক ন্যাভিগেশন টুল হচ্ছে দ্য স্ক্রোল বার। জাস্ট লাইক মোস্ট সফটওয়্যার, এক্সেলেও আছে একটা হরিজন্টাল ও একটা ভার্টিক্যাল স্ক্রোল বার। এই বারগুলো ড্র্যাগ করলে আমরা ডেটা সেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুভ করতে পারি। স্ক্রোল বারসের দুই এন্ডে আছে দুটো স্মল অ্যারো কি। এই অ্যারোগুলো ব্যবহার করে আমরা স্মলার মুভমেন্টস মেক করতে পারি বা ছোট ছোট মুভমেন্ট করতে পারি। টু বি মোর প্রিসাইজ, অ্যারো কিগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি একটা করে রো উপরে বা একটা করে রো নিচে ন্যাভিগেট করতে পারি। তবে স্ক্রোল বার বা স্ক্রোল বারের অ্যারো কি ইউজ করাটা আসলে একটু ইনএফিশিয়েন্ট। আমরা যদি আমাদের কিবোর্ডের অ্যারো কিগুলো লক্ষ্য করি, আমরা দেখব আমরা এই কিগুলো ইউজ করে এক্স্যাক্টলি একটা সেল মুভ করতে পারছি। ফর এক্সাম্পল, উপরে, নিচে, বামে ও ডানে। একটা সুন্দর শর্টকাট ফর ন্যাভিগেশন হলো আমাদের কিবোর্ডে পেজ আপ বা পেজ ডাউন বাটনস। এই বাটনসগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি আমাদের সামনে যতটুকু পেজ ভিজিবল ততটুকু স্কিপ করে নিচে বা উপরে যেতে পারি। ফর এক্সাম্পল, একেবারে নিচের রোতে আমরা দেখতে পাচ্ছি যে রো নাম্বারটা হলো 560। আমি যদি এবার পেজ ডাউন বাটনটা প্রেস করি, খেয়াল করো একেবারে উপরের রোতে এখন লেখা 561। দিস মিনস আমরা এক্স্যাক্টলি একটা পেজ নিচে নেমে এসেছি। হেন্স বড় বড় ডেটা সেটসে এই দুটো বাটন দিয়ে খুব ইজিলি আমরা মুভ করতে পারি। আর একটা সুপার শর্টকাট হলো Ctrl+Home। আমরা যখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করি, দেখো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ওয়ার্কশিটের একেবারে উপরে সেকশনে। হেন্স ওয়েদার তুমি 100তম রোতে থাকো বা 1000তম রোতে থাকো, Ctrl+Home প্রেস করলে খুব ইজিলি পৌঁছে যাবে ওয়ার্কশিটের একেবারে টপ রোতে। So this is all for this video. আমরা নেক্সট ভিডিওতে শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা ডিফারেন্ট ওয়েসে ডেটা সিলেক্ট করতে পারি। Thank you for tuning in, and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন কিভাবে ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করা যায় এবং ডেটা সিলেকশনের কিছু এফিশিয়েন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আমাদের ওয়ার্কশিটের কোনো সেল সিলেক্ট করার সবচেয়ে ইজি উপায় হচ্ছে আমাদের মাউসের কার্সারটি ব্যবহার করা। হাউএভার, মাইক্রোসফট এক্সেল যেহেতু একটা কমপ্লেক্স সফটওয়্যার, এখানে আছে 3টা ডিফারেন্ট টাইপের কার্সার। ফার্স্ট টাইপের কার্সারটা লোকেট করার জন্য আমরা অভিপ্সু লেখা সেলটার এজে যাব, আর এখানে আমরা এখন দেখতে পাচ্ছি একটা চিকন ও ব্ল্যাক কালারের একটা ক্রস। এই ক্রসটার নাম হচ্ছে দ্য মুভ টুল। ফর এক্সাম্পল, আমি যদি এই ক্রসটা ইউজ করে সেলটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি এবং ছেড়ে দিই, দেখবে ডেটাটা এখন নিচে চলে গিয়েছে। উইচ মিনস এই কার্সার দিয়ে আমরা খুব ইজিলি আমাদের ডেটা বা ইনফরমেশনকে মুভ করতে পারি। আমরা যদি সেম সেলটার একেবারে বটম কর্নারে যাই, আমরা এখন দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন। এই সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। ফিল হ্যান্ডেল হচ্ছে আসলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের একটা অ্যাডভান্স টুল, যা আমরা ফিউচারে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। বাট আমাদের যেই কার্সের টাইপটার ব্যাপারে আজকে স্পেশালি জানতে হবে সেটা হলো একটা বড় সাদা কালারের ক্রস সাইন। এই হোয়াইট ক্রসটাকে বলা হয় দ্য সিলেকশন টুল, অ্যান্ড এই ক্রস ইউজ করে আমরা যখনই একটা সেলে লেফট ক্লিক করি, দেখবে সেলটা এখন সিলেক্টেড হয়ে অ্যাক্টিভ সেলে কনভার্ট হয়ে গিয়েছে।
একসাথে অনেকগুলো সেল সিলেক্ট করার জন্য আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা সেলে ক্লিক করলাম অ্যান্ড মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলাম অ্যান্ড এখন আমি মুভ করতে পারবো নিচে, সাইডে বা কর্নার টু কর্নার। অ্যান্ড দেখো কত ইজিলি মাল্টিপল সেলস সিলেক্টেড হয়ে যাচ্ছে। আমরা একটা এন্টায়ার কলাম বা রো ও সিলেক্ট করতে পারি জাস্ট বাই ক্লিকিং অন দ্য কলাম লেটার বা রো নাম্বার। আমাদের সামনে এই হেডিং সহ যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি, এই ডেটা সেটটাকে সিলেক্ট করারও কিছু ডিফারেন্ট ওয়েজ আছে। আমরা একটু আগে শিখেছিলাম ক্লিক অ্যান্ড ড্র্যাগ অপশনটা, যা কিনা এরকম ছোট একটা ডেটা সেটকে সিলেক্ট করার জন্য ঠিক আছে, কিন্তু ডেটা সেটটা যদি হতো অনেক বড় অ্যান্ড অনেক পেজেস জুড়ে, এভাবে মাউস দিয়ে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আমরা যদি একটা টপ কর্নারের সেলকে সিলেক্ট করি এবং শিফট কিকে প্রেস ডাউন করে একটা বটম কর্নারের সেলকে সিলেক্ট করি, দেখবে আমরা পাচ্ছি সেম রেজাল্টস বাট মাচ মোর এফিশিয়েন্টলি। এই সেম কাজটা করার জন্য আরেকটা সুপার শর্টকাট আছে। আমরা যদি র্যান্ডমলি যে কোনো একটা সেল সিলেক্ট করি ডেটা সেটের এবং Ctrl+A প্রেস করি, দেখবে উই গেট দ্য সেম রেজাল্টস, বাট এখন এটা মাচ মাচ ফাস্টার। এখন যদি আমরা দুটো বিচ্ছিন্ন সেকশনকে একসাথে সিলেক্ট করতে চাই, যেমন প্রথম কলামটা আর থার্ড কলামটা, এই ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে বাই প্রেসিং ডাউন অন দ্য কন্ট্রোল বাটন। কন্ট্রোল বাটনটা প্রেস করে আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, খুব ইজিলি আমি দুটো ডিভাইডেড সেকশনকে একসাথে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড ফাইনালি পুরো ওয়ার্কশিটটাকে একসাথে সিলেক্ট করার জন্য একটা মজার ট্রিক আছে। আমরা যদি টপ লেফট কর্নারে তাকাই, আমরা দেখব ছোট একটা ট্রায়াঙ্গেল সাইন। এই সাইনটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে আমাদের এন্টায়ার স্প্রেডশিট। দিস ইজ অল ফর দিস ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ফাইনালি শিখবো মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি অ্যান্ড এডিট করার মতো একটা ইম্পর্টেন্ট টপিক। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি অ্যান্ড এডিট করার ডিফারেন্ট সব টেকনিক্স। ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস, কেননা এই স্কিল দিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট ও ফাংশনাল ডেটা সেটস প্রিপেয়ার করতে পারি। ডেটা সেটস হতে পারে তোমার ক্লাসের রুটিন, তোমার কাজের চেকলিস্ট, অথবা তোমার কোম্পানির একটা ইনফরমেশন স্টোরেজ। এই ডেটা সেট বানানোর স্কিল দিয়ে তুমি ইভেন তোমার কাজ আউটসোর্স করে এক্সট্রা কিছু টাকাও ইনকাম করতে পারো। হেন্স বুঝতেই পারছো ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং শেখাটা কেন এত বেশি নেসেসারি। আজকে আমরা ডেটা এন্ট্রি অ্যান্ড এডিটিং অনেক প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করব। যেমন আমি আজকে সারাদিন যা যা কনজিউম করেছি সেটার একটা রাফ হিসাব আমার মাথায় আছে। হেন্স আজকে আমরা একটা এক্সপেন্স বা খরচের লিস্ট বানাবো। প্রথমেই ফাইল ট্যাবে গিয়ে নিউ বাটনটা প্রেস করে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুলে নিব। লিস্টটা যেন আমরা ইজিলি পড়তে পারি, তাই বাঁ দিকে নিচের স্লাইডারটা ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটটাকে করে নিব জুমড ইন। খেয়াল করে দেখো ওয়ার্কবুকটা খোলার সাথে সাথেই আমাদের A1 সেলটা অলরেডি সিলেক্টেড হয়েছিল বাই ডিফল্ট। অ্যাজ আ রেজাল্ট আমরা যদি সিম্পলি কিবোর্ডে লেখা স্টার্ট করে দিই, আমাদের ডেটা এন্ট্রি প্রসেস হয়ে যাবে শুরু। প্রথমেই এক্সপেন্স লিস্ট লিখে সেট করছি আমাদের ডেটা সেটের হেডিং। এবার চাইলেই আমরা আমাদের মাউসের কার্সারটা নিচের সেলে প্রেস করে কন্টিনিউ করতে পারি, কিন্তু ডেটা এন্ট্রি প্রসেসে আসলে মাউস দিয়ে ক্লিক করে এভাবে লেখাটা অনেক বেশি ইনএফিশিয়েন্ট। ইনস্টেড এক্সেলে ডেটা এন্ট্রি করার একটা গুড প্র্যাকটিস হলো কিবোর্ডের ট্যাব বাটন অ্যান্ড এন্টার বাটনকে সাইমালটেনিয়াসলি ইউজ করা। ফর এক্সাম্পল, আমি যদি ট্যাব বাটনটা প্রেস করি, দেখো আমরা এখন একটা সেল ডান দিকে চলে গিয়েছি। আরও 2বার প্রেস করলে আমরা এখন ডানে মুভ করতে থাকবো। এবার যদি একটা এন্টার প্রেস করি, দেখো আমরা নিচের রোতে শিফট করে একেবারে স্টার্টিং পজিশনে চলে আসছি। এর মানে ট্যাব অ্যান্ড এন্টার ইউজ করে আমরা আমাদের ওয়ার্কশিটকে একটা টাইপরাইটারে কনভার্ট করে খুব এফিশিয়েন্টলি ডেটা ইনপুট দিতে পারবো। মুভিং অন, আমি 2বার এন্টার প্রেস করে লিখছি আইটেম, ট্যাব প্রেস করে লিখছি কস্ট। এবার ট্যাব অ্যান্ড এন্টার ইউজ করে আমি নোট ডাউন করব আমার রিক্সা ভাড়া, আমার লাঞ্চ, আমার নাস্তা ও আমার পাঠাও রাইড ব্যাক হোম। তো ইন টোটাল আমার খরচ হয়েছে 350 টাকা। তো দেখো কত ইজিলি আমরা একটা এক্সপেন্স লিস্ট প্রিপেয়ার করে ফেললাম। বাট ওয়েট, আমি আসলে একটা ভুল করেছি।
আমার মাত্র মনে পড়লো যে আমি আসলে পাঠাও রাইড না, একটা উবার রাইড নিয়েছিলাম। তো এখন কি করব? আমাদের যখন কোনো সেলের এক্সিস্টিং কোনো ডেটা ফুললি রিপ্লেস করতে হবে, আমরা সিম্পলি সিলেক্ট করব সেলটাকে অ্যান্ড ওভাররাইট করে টাইপ করলেই দেখব আগের ইনফরমেশনটা অটোমেটিকলি মুছে গিয়ে নতুন ইনফরমেশন স্টোর হয়ে যাচ্ছে। আমরা যদি পুরো ডেটা একটা সেলের রিপ্লেস না করে হালকা একটা পোর্শনে মডিফিকেশন আনতে চাই, ইন দ্যাট কেস মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে সেলটাকে সিলেক্ট করব অ্যান্ড ব্যাকস্পেস দিয়ে নেসেসারি ডেটা মুছে মডিফাই করে ফেলবো খুব ইজিলি। এবার যদি কোনো সেলের কন্টেন্ট আমরা ডিলিটই করে দিতে চাই, আমরা সিম্পলি একটা সেল সিলেক্ট করব অ্যান্ড প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। হাউএভার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করা আর উপরে হোম ট্যাবের ডিলিট বাটন প্রেস করার মধ্যে একটা বড় তফাৎ আছে। ফর এক্সাম্পল, আমি যদি নিচের সেলটা সিলেক্ট করে হোম ট্যাবের ডিলিট বাটনটা প্রেস করি, দেখো এবার সেলের কন্টেন্ট শুধু নয়, সেলটাই উধাও হয়ে গেল। এর জন্য প্রতিটা সেল একঘর করে উপরে শিফট করে নষ্ট করে দিল আমাদের এক্সপেন্স লিস্ট। হেন্স হোম ট্যাবের ডিলিট বাটন ইউজ করতে হবে একটু কশাসলি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও, অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা কমপ্লিট করছি আমাদের বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য এক্সেল ইন্টারফেস। সামনের আপকামিং ভিডিওসে আমরা আরও ইনডেপথ শিখব এক্সেলের আরও সব অ্যামেজিং অ্যান্ড ডিফারেন্ট ফিচার্স। So thank you for tuning in, and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে অঙ্ক করার ক্ষেত্রে যে সব ফর্মুলা বা ফাংশনস কমনলি ব্যবহার করা হয়, সেই ফর্মুলা বা ফাংশনসের মেইন ডিফারেন্সেসগুলো ডিসকাস করব। মাইক্রোসফট এক্সেলের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিচার্স হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করা যায়। এক্সেলের ক্যালকুলেশন দিয়ে যেমন একটা টিচার তার স্টুডেন্টদের মার্কস যোগ করে তার গ্রেড অ্যাসাইন করতে পারে, তেমনই একটা বড় ব্যাংক তাদের হাজার হাজার ক্লায়েন্টদের মাসিক লোনের উপর ইন্টারেস্ট বা সুদ ক্যালকুলেট করতে পারে। ইন আদার ওয়ার্ডস, ক্যালকুলেশন সিম্পল হোক বা খুবই কমপ্লেক্স, মাইক্রোসফট এক্সেল দিয়ে সব কিছুরই সলিউশন বের করা পসিবল। এই সব ডিফারেন্ট ক্যালকুলেশনসে আমরা ব্যবহার করে থাকি দুটো ইম্পর্টেন্ট টুল, ফর্মুলা ও ফাংশনস। আমরা যখন বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটরস লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ও ডিভিশন ইউজ করে সিম্পল ম্যাথ করি, তখন আমরা আসলে ফর্মুলার সাহায্যে ক্যালকুলেশন করি। ফর এক্সাম্পল, আমরা উপরে দেখতে পাচ্ছি তাবাসসুম নামের একটা স্টুডেন্টের পরীক্ষার মার্কস। এই মার্কসগুলো এবার আমরা ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করে যোগ করব। শুরুতেই আমি এই সেলটা সিলেক্ট করে ইকুয়ালস টু সাইন দিয়ে নিলাম, কারণ মাইক্রোসফট এক্সেলে কোনো রকম ক্যালকুলেশন করার আগে আমাদেরকে ইউজ করতে হয় দ্য ইকুয়ালস টু সাইন। এরপর সিলেক্ট করলাম সেল B2, যা ডিনোট করছে প্রথম কুইজের মার্ক। এরপর আমরা অ্যাড করব একটা সিম্পল ম্যাথমেটিক্যাল অপারেটর। সিন্স আমরা এই ক্ষেত্রে মার্কস যোগ করছি, আমরা ইউজ করব দ্য প্লাস সাইন। এরপর সিলেক্ট করলাম তার নিচের সেল B2, অ্যান্ড পুরো প্রসেসটাকে কন্টিনিউ করে আমি একটা ফর্মুলা দ্বারা করাবো। দেখো আমাদের সামনে এখন একটা ফর্মুলা রেডি, অ্যান্ড এবার এন্টার প্রেস করলেই আমরা ফর্মুলার সাহায্যে বের করে ফেলেছি তাবাসসুমের টোটাল মার্কস। এখন এরকম সিম্পল ক্যালকুলেশনের জন্য ফর্মুলা ব্যবহার করাটা ঠিক আছে, তবে আমাদের যদি 200টা ডিফারেন্ট স্টুডেন্টের মার্কস এভাবে অ্যাড করতে হতো, এইভাবে ম্যানুয়ালি 200টা ডিফারেন্ট সেল সিলেক্ট করে ফর্মুলা দ্বারা করানোটা অনেক ইনএফিশিয়েন্ট একটা প্রসেস। হেন্স আর একটু কমপ্লেক্স সিচুয়েশনের জন্য আমাদেরকে কমনলি ব্যবহার করতে হবে ফাংশনস। ফাংশনস হলো একটা মিনি প্রোগ্রাম যা ফর্মুলা ইউজের ম্যানুয়াল ও লম্বা প্রসেসটাকে করে তোলে অটোমেটিক ও সহজ, এবং বিভিন্ন ক্যালকুলেশনের জন্য রয়েছে বিভিন্ন ফাংশনস। ফর এক্সাম্পল, যোগ করার ফাংশনটাকে বলা হয় দ্য সাম ফাংশন। আমি এবার যদি নিচের সেলটা সিলেক্ট করে ইকুয়ালস টু সাইন দিয়ে SUM বা সাম টাইপ করি, দেখো নিচে সাম দিয়ে যতগুলো ডিফারেন্ট ফাংশন এক্সিস্ট করে সবগুলো মাইক্রোসফট এক্সেল আমাকে সাজেস্ট করছে। আমি জাস্ট সাম লেখা ফাংশনটাকে ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করব। এবার সেল B2টা ক্লিক করে মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে রেখে সেল B5 পর্যন্ত ড্র্যাগ করব। সাম ফাংশনের ভেতরে এবার লেখা B2:B5। এই কোলন সাইনটা বোঝাচ্ছে একটা সেলের রেঞ্জ, হুইচ মিনস আমরা সাম ফাংশনকে বলছি যে তুমি B2 থেকে B5 পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলোকে সিলেক্ট করে যোগ করে ফেলো। হেন্স ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার প্রেস করি, দেখো আমরা পাচ্ছি সেম ওল্ড রেজাল্টস। আমরা যদি ফর্মুলা বারের দিকে একবার তাকাই,
আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কোনো সেলের ক্যালকুলেশনে কোন ফর্মুলা বা কোন ফাংশন ইউজ করা হয়েছে। তো টু সামারাইজ, আমরা ফর্মুলা ইউজ করি যখন আমরা সিম্পল ম্যাথ নিয়ে ডিল করি, এবং আমরা ফাংশন ইউজ করি যখন ম্যাথটার প্রসেসটা হয় একটু কমপ্লেক্স। সো দিস ইজ অল ফর দিস ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ফর্মুলা ইউজ করে আর একটু প্র্যাকটিক্যালি ম্যাথগুলো অ্যাপ্রোচ করবো। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশন শিখব একটা ইজি ও বেসিক রিয়েল লাইফ সিনারিও দিয়ে, অ্যান্ড আমরা গড়ে তুলব ফর্মুলা ইউজের একটা স্ট্রং ফাউন্ডেশন। এক্সাম্পলটা দেখার আগে আমাদের লাস্ট ভিডিওর ফর্মুলার কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। কনসেপ্টটা হলো সিম্পল। আমরা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা তৈরি করি বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটরসের সাহায্যে। যেমন আমরা যোগ করি প্লাস সাইন দিয়ে, বিয়োগ করি মাইনাস সাইন দিয়ে, গুণ করি কিবোর্ডের অ্যাস্টেরিস্ক সাইনটা ইউজ করে, এবং ভাগ করি ডিভিশন সিম্বলটা দিয়ে। নাও আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলের পিকনিকের প্ল্যান। একেবারেই উপরে রয়েছে মেল স্টুডেন্টস ও ফিমেল স্টুডেন্টসদের নাম্বার। এবার আমরা যদি টোটাল স্টুডেন্টদের নাম্বার বের করতে চাই, শুরুতেই একটা ইকুয়ালস টু সাইন দিব এবং ক্লিক করব উপরের সেলটা। এবার একটা প্লাস সাইন ইউজ করব সিন্স আমরা এখন যোগ করছি, এবং নিচের সেলটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল স্টুডেন্টের নাম্বার। আমরা যদি এবার মেল টু ফিমেল স্টুডেন্টদের ডিফারেন্সটা বের করতে চাই, আমরা সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, বাট এবার ইউজ করব আমাদের কিবোর্ডের মাইনাস সাইন। ইজি। কলাম 8 ও 9-এ দেখতে পাচ্ছি প্রতি স্টুডেন্টের জন্য লাগবে ওদের ব্রেকফাস্ট ও লাঞ্চ। হেন্স প্রতিজন স্টুডেন্ট পাবে 2টো করে খাবারের বাক্স। সিন্স এইটা একটা পিকনিক, এখানে হবে র্যাফেল ড্র, অ্যান্ড স্কুলটা প্রতিজন স্টুডেন্টকে দিবে 3টা করে গিফট বক্স। আই উইশ আমার স্কুল এত জেনারেস হতো। জোকস অ্যাসাইড, খাবারের বাক্স কটা লাগবে ক্যালকুলেট করার জন্য আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে গুণ করব আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ও ফুড বক্সেস পার স্টুডেন্ট। আমরা গুণ করার জন্য এবার অ্যাস্টেরিস্ক সাইনটা ব্যবহার করছি, অ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের দরকার 200টা খাবারের বাক্স। গিফট বক্সেসের ক্ষেত্রেও আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, অ্যান্ড দেয়ার ইউ গো, ডান। ভেরি ইজি। পিকনিকে রয়েছে আরও স্পোর্টসের আয়োজন। এর জন্য স্টুডেন্টগুলোকে ভাগ করা হবে ডিফারেন্ট টিমসে। কলাম 12 ও 13-তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টিমে থাকবে 10 জন করে স্টুডেন্টস, এবং প্রতিটা টিম পরিচালনা করবেন 2 জন করে টিচার। তো টোটাল নাম্বার অফ টিমস বের করতে হলে আমরা আবারও ইকুয়ালস টু সাইনটা দিয়ে ভাগ করে নিব আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ও নাম্বার অফ স্টুডেন্টস পার টিম। খেয়াল করে দেখো, এবার আমরা ইউজ করছি আমাদের কিবোর্ডের ডিভিশন সিম্বল, অ্যান্ড এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার। ফাইনালি টিচার্স কজন অ্যাসাইন করতে হবে ইন টোটাল, এটা বের করার জন্য আমরা গুণ করব আমাদের টোটাল নাম্বার অফ টিমস ও টিচার্স পার টিম। ভেরি ভেরি ইজি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরেকটু কমপ্লেক্স ও অ্যাডভান্স একটা সিনারিও সাহায্যে শিখবো আজকের সেম ফর্মুলাগুলোর ফার্দার অ্যাপ্লিকেশন। So thank you for tuning in, and I wish you all the very best in your journey to becoming an Excel expert. Have a nice day. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব একটা রিয়েল লাইফ বিজনেস সিনারিওতে কিভাবে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলাগুলো ব্যবহার করে অনেক ইম্পর্টেন্ট ক্যালকুলেশনস করা যায়। ডিজিটাল বাংলাদেশে এখন আমরা অনেক ডিজিটাল ব্যবসা দেখি, তেমনই একটা ডিজিটাল বিজনেস মডেল হচ্ছে অনলাইন ডেলিভারি। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা অনলাইন ডেলিভারি ব্যবসার এক্সেল স্প্রেডশিট, যারা লাস্ট কিছু বছরে প্রসেস করেছে হাজার হাজার অনলাইন অর্ডার্স। বিজনেসটা তাদের ভিন্ন দামের অর্ডার্সগুলো বাস, ট্রাক ও ট্রেনের সাহায্যে পৌঁছে দেয় ঢাকা ও চিটাগংয়ের কাস্টমারসদের হাতে। নাও এই স্প্রেডশিটের প্রতিটা রো হচ্ছে একটা ইউনিক অনলাইন অর্ডার, আর কলামগুলোতে দেওয়া আছে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, ডেলিভারি ডেট, অর্ডারটা কোন শহরে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য। খেয়াল করে দেখো, আমি যেই কলমগুলোকে হলুদ কালার দিয়ে মার্ক করে রেখেছি সেই কলমগুলোতে কোনো ইনফরমেশন স্টোর নেই। হেন্স আজকে আমরা ফর্মুলা দিয়ে এই কলমগুলোতে নেসেসারি ক্যালকুলেশন করে ইনফরমেশন স্টোর করব। প্রথমেই আমরা আমাদের ফার্স্ট অর্ডার রোটা যদি খেয়াল করি, আমরা দেখব 90.48 টাকার এই অর্ডারটা এই বিজনেসটা প্রসেস করেছে 16 বার। হেন্স আমাদের সাব টোটালটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে গুণ করব এই অর্ডার ভ্যালু ও তার কোয়ান্টিটি। আমরা নিচের সেলেও সেম কাজটা করতে পারি যদি এবার নিচের অর্ডার ভ্যালুটাকে গুণ করি তার অর্ডার কোয়ান্টিটি দিয়ে। তবে এইভাবে হাজার হাজার রো লোকেট করে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করা কিন্তু আসলে ইম্পসিবল। তো আমরা কি করব? ডোন্ট ওয়ারি,
আমরা আন্ডু দিয়ে এবার যদি আবার উপরে সেলটার একেবারে নিচের এই কর্নারটা আমাদের মাউসটা হভার করি, আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন। এই প্লাস সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলে এবার যদি আমি ডাবল ক্লিক করি, দেখো অ্যামেজিং, মাইক্রোসফট এক্সেল প্রতিটা রোতে সেম ক্যালকুলেশন করে ফেলেছে উইথ জাস্ট ওয়ান ক্লিক। বিজনেসটা প্রতিটা অর্ডারের উপর দিচ্ছে একটা নির্ধারিত ডিসকাউন্ট, যা পার্সেন্টেজ আকারে দেওয়া আছে এই পার্সেন্টেজ কলামে। এইবার আমরা ক্যালকুলেট করব প্রতি অর্ডারে কত ডিসকাউন্টস যাচ্ছে। খুবই সিম্পলি আগের প্রসেসটা ফলো করে আমরা গুণ করব আমাদের সাবটোটাল ও ডিসকাউন্ট পার্সেন্টেজ। আর একবার ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করে আমরা বের করে ফেলব প্রতিটা অর্ডারের ইন্ডিভিজুয়াল ডিসকাউন্টস। ফাইনালি আমরা ডানে দেখতে পাচ্ছি একটা ডেলিভারি কস্টের কলাম, যা প্রতিটা অর্ডার প্রসেস করার খরচ লেগেছে সেই অ্যামাউন্টটা স্টোর করে রেখেছে। তো আমাদের টোটাল রেভিনিউ বের করার জন্য আমাদেরকে সাবটোটাল থেকে বাদ দিতে হবে প্রতিটা কাস্টমারদের প্রাপ্ত ডিসকাউন্ট ও কাস্টমারকে অর্ডারটা পৌঁছে দেবার ডেলিভারি কস্ট। হেন্স আমি ফার্স্ট সেল থেকে পরে দুটা মাইনাস করলেই পেয়ে যাচ্ছি আমাদের টোটাল রেভিনিউ। So this is all for this video. নেক্সট ভিডিওতে আমরা পরিচিত হব কিছু বেসিক এক্সেল ফাংশনসের সাথে। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে নাম্বারস যোগ করার একটা ইম্পর্টেন্ট ফাংশন কল্ড দ্য সাম ফাংশন। প্রথমেই আমরা সাম ফাংশনের স্ট্রাকচারটা দেখে নেব। জাস্ট লাইক এনি আদার ফাংশন, আমরা সাম ফাংশনও শুরু করি একটা ইকুয়ালস টু সাইন দিয়ে। এরপর লিখি ফাংশনটার নাম ফলোড বাই অ্যান ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেটের পর আমরা দেখতে পাচ্ছি নীল কালারের একটা সেল রেঞ্জ, যা নির্ধারিত করা হয়েছে সেলের নাম ও কলন চিহ্নটা দিয়ে। এর মানে হচ্ছে H1 থেকে H5 পর্যন্ত যতগুলো সেল আছে ততগুলো সেল এখন সিলেক্টেড এবং সেলগুলোর উপর পিছনের ফাংশনটা অ্যাপ্লাই করা হবে। ফাইনালি একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে আমরা গড়ে তুলি একটা কমপ্লিট ফাংশন। এবার আমরা সাম ফাংশনের অ্যাপ্লিকেশন দেখব একটা প্র্যাকটিক্যাল ডেটা সেটের সাহায্যে। আমরা ফার্স্ট কলামটাতে দেখতে পাচ্ছি কিছু সেলস ম্যানেজার্সদের নাম এবং ওদের 3 মাসের সেলস পারফরমেন্স ডেটা। একেবারে রাইটের কলাম ইতে দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাঙ্ক সেলস। এখানে আমরা ক্যালকুলেট করব সেলস ম্যানেজার্সদের 3 মাসের সেলস টোটাল। একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল লেখার রো। এই রোতে আমরা ক্যালকুলেট করব জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের টোটাল সেলস ভ্যালুস। এবার যদি এই সেলটা সিলেক্ট করে আমরা জানুয়ারি মাসের হিসাবটা জানতে চাই, আমরা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে লিখব সাম। ট্যাব বাটন প্রেস করে সিলেক্ট করব B2 থেকে B11 পর্যন্ত সবগুলো সেল। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, আমরা পেয়ে যাচ্ছি আমাদের জানুয়ারি মাসের হিসাব। ফেব্রুয়ারি ও মার্চ মাসের ক্যালকুলেশন করার জন্য আমরা এই সেলটার কর্নারে গিয়ে ফিল হ্যান্ডেল কার্সারটা ক্লিক করব এবং ম্যানুয়ালি ড্র্যাগ করে নিয়ে যাব ডানে। এবার ছেড়ে দিলেই ফাংশনটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি টোটালে যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা দেখতে পারবো যে এবার ফাংশনটা যোগ করছে সেল C2 টু C11। এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের কলাম, হুইচ ইজ পারফেক্ট। এইবার কলাম ইতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেলস ম্যানেজারের কোয়ার্টারলি টোটাল বা এই 3 মাসের টোটাল। এবার আমাদের হিসাব করতে হবে সাইট থেকে। আমরা শুরু করব আহমেদ জুবাইরকে দিয়ে, আবারও আগের প্রসেসটা ফলো করব, ইকুয়ালস টু সাইন দিব, ফাংশন অ্যাপ্লাই করে এবং সাইট টু সাইট ডেটা সিলেক্ট করে আমরা পেয়ে যাচ্ছি আহমেদ জুবাইরের টোটালস। এবার খেয়াল করে দেখো, আমরা ফিল হ্যান্ডেল বাটনটা নিচে ম্যানুয়ালি ড্র্যাগ করছি না, জাস্ট ডাবল ক্লিক করলেই ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো একটা ছোট টিপ হচ্ছে, ফিল হ্যান্ডেল ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ডেটা কি আসলে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি সাজানো। এখন সবকিছু অনেক এফিশিয়েন্ট মনে হলেও আসলে দের ইজ স্টিল রুম ফর ইমপ্রুভমেন্টস। সাম ফাংশনটা অ্যাপ্লাই করার জন্য আছে আরও একটা ইজি শর্টকাট। দুবার আন্ডু দিয়ে আমি এই কলামটা খালি করে নিলাম। এবার যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে যাই, আমরা দেখতে পারবো একটা টুল আছে কল্ড দ্য অটোসাম। অটোসামে ক্লিক করলেই দেখো মাইক্রোসফট অটোমেটিকলি আমাদের সাম ফাংশনটা তৈরি করে দিচ্ছে এবং জাস্ট এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের রিকোয়ার্ড রেজাল্টস। এইবার যদি এই নিচের সেলটা ক্লিক করে অটোসাম প্রেস করি, দেখো আবারও এক্সেল বুঝে ফেলছে আমরা কি ক্যালকুলেশন করতে চাচ্ছি এবং অটোমেটিকলি এক্সিকিউট করে দিচ্ছে আমাদের রিকোয়ার্ড ক্যালকুলেশন। অ্যামেজিং। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরও 3টা পাওয়ারফুল ও ফান্ডামেন্টাল ফাংশনের কাজ শিখব এবং আমাদের এক্সেল লিটারেসিকে বানাবো আরও স্ট্রং।
So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা আরো তিনটা ইম্পর্ট্যান্ট ও পাওয়ারফুল ফাংশনের সাথে পরিচিত হব যা আমরা ডেইলি বেসিসে অনেক বেশি ইউজ করে থাকি। আজকে আমরা শিখব অ্যাভারেজ, ম্যাক্স ও মিন ফাংশনস। প্রথমেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি লাস্ট ভিডিওর সেলস ম্যানেজারগুলোর পুরো 2019 সালের সব সেলস ফিগার্স। এখানে আছে 10 জন সেলস ম্যানেজার, আমরা চাইলেই কিছু ক্যালকুলেশন করে ওদের ব্যাপারে আরো ভালো ইনসাইটস পেতে পারি। ফর এক্সাম্পল, সেলস ম্যানেজারগুলো 2019 সালে গড়ে কত টাকার প্রোডাক্টস বিক্রি করেছে সেইটা জানার জন্য আমরা ব্যবহার করব দ্য অ্যাভারেজ ফাংশন। এই সেলটা ক্লিক করে আমি একটা ইকুয়ালস টু সাইন দিয়ে নিলাম, এরপর টাইপ করব অ্যাভারেজ। পুরোটা লিখতে না লিখতেই নিচে কিছু সাজেশনস চলে এসেছে। এবার জাস্ট অ্যাভারেজ লেখা ফাংশনটা সিলেক্ট করব ট্যাব বাটনটা প্রেস করে। এইবার আমাদের নির্ধারণ করতে হবে কোন ডেটাগুলোর অ্যাভারেজ বা গড়টা আমরা বের করতে চাচ্ছি। হেন্স আমরা B2 থেকে B11 পর্যন্ত সব সেলগুলো সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখব আমাদের সেলস ম্যানেজাররা গড়ে 71,000-এর একটু বেশি এই বছর ব্যবসা করেছে। এবার আমরা যদি জানতে চাই কোন সেলস ম্যানেজার সবচেয়ে বেশি সেল করেছে বা বেস্ট পারফর্ম করেছে, আমরা ইউজ করব দ্য ম্যাক্স ফাংশন। ম্যাক্স মানে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। হেন্স এই ফাংশনটা আমাদেরকে বলে দিবে আমাদের এই বছরের সর্বাধিক সেলস ফিগার। এই সেলে ইকুয়ালস টু সাইন দিয়ে আমি টাইপ করব ম্যাক্স। ম্যাক্স ফাংশনটা সিলেক্ট করে আমি সেম রেঞ্জটাই আবারও সিলেক্ট করব, উইচ ইজ B2 টু B11। এবার এন্টার প্রেস করলে আমরা দেখছি আমাদের বেস্ট সেলস ফিগার হচ্ছে 85,408 টাকা, এবং এই ফিগারটা জেনারেট করেছে সাইম আহমেদ সিফাত, যিনি হচ্ছেন আমাদের 2019 সালের বেস্ট পারফর্মিং সেলস ম্যানেজার। এবার যদি আমরা ক্ষুদ্রতম ফিগার বা ওয়ার্স্ট পারফরমেন্সটা বের করতে চাই, আমরা ইউজ করব দ্য মিন ফাংশন। মিন মানে মিনিমাম বা ক্ষুদ্রতম। জাস্ট আগের প্রসেসটাই ফলো করব অ্যান্ড টাইপ করব মিন, এবং রেঞ্জ নির্ধারণ করে এন্টার চাপলেই দেখো আমরা পাচ্ছি 39,000-এর একটা ফিগার, যা হলো 2019 সালের ওয়ার্স্ট পারফরমেন্স। আমরা যদি চাই আর একটু স্পেসিফিক ওয়েতে ফাংশনগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি আহমেদ জুবায়ের, কিদওয়া আরিফ ও শাইখ জাওয়াদের মধ্যে কে বেস্ট পারফর্ম করেছে সেটা জানতে চাই, আমরা সিম্পলি ডাবল ক্লিক করব এক্সিস্টিং ফাংশনটাতে। এবার ব্যাকস্পেস দিয়ে মুছে নিব আমাদের আগের নির্ধারিত প্রিভিয়াস রেঞ্জটা, এবং কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে আহমেদ জুবায়ের, কিদওয়া আরিফ ও শাইখ জাওয়াদের ফিগারগুলো সিলেক্ট করব। ফাংশনটি খেয়াল করলে দেখবে এবার এখানে রেঞ্জ নেই, কিন্তু কমা দিয়ে সিলেক্টেড হয়ে গিয়েছে তিনটা বিচ্ছিন্ন সেলস। হেন্স ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখছি এই তিনজনের মধ্যে বেস্ট পারফর্মার হচ্ছে কিদওয়া আরিফ। এই স্পেসিফিক ওয়েটা আমরা চাইলেই অ্যাভারেজ বা মিনিমাম ফাংশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, অ্যান্ড প্রসেসটা হলো এক্স্যাক্টলি দ্য সেম। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আই হোপ বাই নাও আমাদের ফর্মুলা বা ফাংশন ইউজ করার ভয়টা একটু কেটেছে। সামনের ভিডিওসে আমরা শিখবো আরও অনেক ইন্টারেস্টিং কনসেপ্টস, অ্যান্ড আই ক্যানট ওয়েট ফর ইউ টু জয়েন ইন। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব দুটো খুবই ইন্টারেস্টিং কনসেপ্টস কল রিলেটিভ সেল রেফারেন্স ও অ্যাবসোলুট সেল রেফারেন্স। তোমাদের অনেকেরই হয়তো এই কনসেপ্টগুলোর নাম শুনলেই একটা ডলার সাইন মাথায় আসে, এবং তোমাদের মধ্যে অনেকেই এই ডলার সাইনটা দেখলে এত ভয় পেয়ে যাও যে এই কনসেপ্টসগুলো আর শেখার চেষ্টাই করো না। বাট ডোন্ট ওয়ারি, আজকে আমরা দেখব যে এই কনসেপ্টগুলো আসলে কতটা ইজি টু অ্যাপ্লাই। শুরুতেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের সেম সেলস ম্যানেজার্সদের নাম ও তাদের টোটাল সেলস ভ্যালুস। সেলস ভ্যালুগুলো পাশেই রয়েছে একটা কমিশন পার্সেন্টেজ কলাম। সিন্স আমাদের ম্যানেজার ভাইয়ারা পুরো 2019 জুড়ে অনেক টাকা কোম্পানির জন্য আর্ন করে এনেছেন, হেন্স তাদেরকে কম্পেনসেট করার জন্য কোম্পানিটা ভিন্ন পার্সেন্টেজ আকারে ওদের কমিশন দিবে। যেমন আহমেদ জুবায়ের পাচ্ছে তার টোটালের উপর 2% কমিশন, অ্যান্ড এই কমিশনটা ক্যালকুলেট করব আহমেদ জুবায়ের টোটাল ও তার কমিশন পার্সেন্টেজটা গুণ করে। এইবার যদি আমরা নিচে পুরো ফর্মুলাটা কপি করি, এক্সেল অটোমেটিকলি আমাদের কমিশন বের করে ফেলছে প্রতিটা ম্যানেজার ভাইয়ার জন্য। এইটা কিভাবে সম্ভব? আমরা যদি এই সেলটিতে ডাবল ক্লিক করি, দেখো এক্সেল বলছে যে এই সেলটার পাশে যে দুটা বক্স আছে এই দুটা বক্সকে গুণ করে ফেলতে হবে। আমরা যদি একটা সেল নিচে চলে আসি, এক্সেল এবার আবারও বলছে যে পাশের দুটা বক্সকে গুণ করে ফেলো। ইন আদার ওয়ার্ডস, আমরা যত নিচে নামবো এক্সেল ততবার বলবে যে তোমার ঠিক পাশেই যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে গুণ করে ফেলো রিলেটিভলি।
হেন্স আমাদের ফর্মুলাগুলো নিচে রিলেটিভলি মুভ করে নামছে, যেমন এখানে B2C2 এবং নিচে B3C3, এবং এইভাবেই সব সেলে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অটোমেটিক্যালি নেমে নেমে ক্যালকুলেশন করতে হবে। তবে এবার যদি আমরা ডান পাশের F2 সেলের 5%-এর এই ফিক্সড কমিশনটা সব ভাইয়াদেরকে দিতে চাই, তাহলে কি করব? খুবই সিম্পলি আন্ডু দিয়ে কলম খালি করলাম এবং ইকুয়ালস টু সাইন দিয়ে সেল B2 ও F2কে গুণ করলাম। পারফেক্ট। এবার কপি করলেই দেখো, ও নো, এটা কি হলো? নিচে কোনো ক্যালকুলেশন দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি। আমরা যদি প্রথম সেলে ডাবল ক্লিক করি, দেখো আমাদের ফর্মুলা কিন্তু ঠিকই দেখাচ্ছে। তবে নিচের সেলটা অ্যানালাইজ করলেই দেখবে এক্সেল আবারও ফর্মুলাকে বলছে যে তুমি নেমে চলে আসো, হুইচ মিনস এক্সেল বলছে যে এই সেলটা ও ডানের F2 সেলের ঠিক নিচে এই ব্ল্যাক সেলটাকে গুণ করতে হবে। সো যত নিচে নামবো এক্সেল এবার F2 থেকে নিচে নেমে এসে এই ব্ল্যাঙ্ক সেলসগুলো দিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্ড দ্যাট মেক্স নো সেন্স। সো আমাদেরকে কোনোভাবে এই হলুদ সেলটাকে লক করে দিতে হবে, এবং এই লক করার প্রসেসটাকেই বলা হয় অ্যাবসোলুট সেল রেফারেন্সিং। আমরা সেল লক করার জন্য ব্যবহার করে থাকি দ্য ডলার সাইন। এই সেলে ডাবল ক্লিক করে যদি আমি এবার F লেটারটার আগে এবং এই 2 নাম্বারটার আগে একটা করে ডলার সাইন বসাই, তাহলে এই পুরো F2 সেলটা এখন লক হয়ে যাচ্ছে। টেস্ট করার জন্য আমরা এন্টার প্রেস করে ফিল হ্যান্ডেল দিয়ে ফর্মুলাটাকে কপি ডাউন করলেই দেখবে আমরা এখন প্রপার নাম্বারস দেখতে পাচ্ছি। যদি সেকেন্ড সেলটাতে ক্লিক করি, দেখো এখন B3 সাথে গুণ হচ্ছে আমাদের লকড সেলটা, এবং F2 সেল থেকে কিন্তু আমাদের ফর্মুলাটা নিচে নেমে যাচ্ছে না। নিচের সেলও দেখতে পাচ্ছি B4 এর সাথে আবারও গুণ হচ্ছে আমাদের লকড F2 সেল। হেন্স আমরা সিম্পলি একটা ডলার সাইন ব্যবহার করে সেলের কলাম লেটার ও রো নাম্বারটাকে ফিক্স করে ফেলেছি, আর এই সেলটা হয়ে গেল লকড বা অ্যাবসোলুটলি রেফারেন্সড। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট কিছু ভিডিওস আমরা শিখবো আমাদের স্প্রেডশিটটাকে ফরম্যাট করে সুন্দর বানানোর ডিফারেন্ট সব টিপস অ্যান্ড ট্রিক্স। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখবো আমাদের স্প্রেডশিট বা ওয়ার্কশিটকে সুন্দর বানানোর সব ডিফারেন্ট টেকনিক্স। ওয়ার্কশিটের ভিজুয়াল লুক চেঞ্জ করার প্রসেসটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ফরম্যাটিং। এখন ফরম্যাটিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট অনেক সময় আমাদের বানানো এক্সেল ফাইলগুলোকে আমাদের শেয়ার করতে হয় আমাদের ফ্রেন্ডস, কলিগস বা বসদের সাথে। তবে ফাইলটা যদি দেখতে হয় একটু বোরিং ও সাদামাটা, তবে আমাদের ফার্স্ট ইমপ্রেশন তো ভালো হবেই না, বরং যেই ইনফরমেশনটা কমিউনিকেট করতে চাচ্ছি সেই ইনফরমেশন পড়তে গিয়ে মানুষ বোর্ড হয়ে যাবে। হেন্স ফরম্যাটিংয়ের ইনস অ্যান্ড আউটস জানাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। ফরম্যাট করার অলমোস্ট সব টুলসই মোটামুটি আমাদের হোম ট্যাবেই লোকেটেড। আমরা বাম থেকে ডানে মুভ করলে দেখব ফরম্যাট করার বিভিন্ন টুলস সাজানো আছে ভিন্ন গ্রুপসে। সিন্স এটা আমাদের ফার্স্ট ফরম্যাটিং লেসন, আমরা শুরু করব একেবারে বামের ফন্ট গ্রুপটা দিয়ে, হুইচ মিনস আজকে শিখবো আমরা ফন্ট ফরম্যাটিং। প্রথমেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা বোরিং ও সাদামাটা সেলস সামারি রিপোর্ট। আমরা এবার একেবারে উপরের হেডিংয়ের ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে আমাদের ডিজায়ার্ড সেলটা, হুইচ ইজ A1 সিলেক্ট করার পর আমরা উপরে ফন্ট গ্রুপের ফার্স্ট রোতে দেখতে পাচ্ছি যে ফন্টটার নাম হলো ক্যালিব্রি। ক্যালিব্রি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফন্ট, যেটা নিজের থেকেই সবসময় সিলেক্টেড হয়ে থাকে। সিন্স এটা মেইন হেডিং, আমরা এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করে ফন্টটাকে একটু ভিন্ন করার চেষ্টা করব। দেখো অনেক টাইপের অপশনস আছে সিলেক্ট করার জন্য। আমরা এবার সিলেক্ট করব এরিয়াল ব্ল্যাক, অ্যান্ড এই ফন্টটা আমার অনেক ফেভারিট। পারফেক্ট। মেইন হেডিংটাকে আরেকটু ভিজিবল করার জন্য আমরা ডানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। এই ড্রপডাউনের সাহায্যে আমরা একটু বড় করে ফেলবো আমাদের সিলেক্টেড ফন্ট। মেইন হেডিংটা আসলে একটু বেশি বড় হয়ে গেল, তাই না? আমরা এবার ডানে তাকালে দেখতে পারবো দুটো ছোট টুল, ইনক্রিজ ফন্ট সাইজ ও ডিক্রিজ ফন্ট সাইজ। এই দুটো টুল দিয়ে খুব ইজিলি অ্যাডজাস্ট করে ফেলতে পারবো আমাদের ডিজায়ার্ড সাইজটা, অ্যান্ড দিস ইজ লুকিং গুড। রোড শীটে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম হেডিংস। কলাম হেডিংয়ের ফন্টগুলোকে চাইলেই আমরা বোল্ড, আইটালিক্স ও আন্ডারলাইন টুল দিয়ে মডিফাই করতে পারি। প্রথমে সিলেক্ট করে নিলাম আমাদের কলাম হেডিংসগুলো। এবার বোল্ড প্রেস করলে দেখো আমাদের ফন্টগুলো একটু গাঢ় হয়ে গিয়েছে। আইটালিক্স দিলে ফন্টটা একটু ঢেলে পড়লো ডানে, এবং আন্ডারলাইন দিলে হেডিংসের নিচে চলে আসলো একটা লাইন। বাট আমি আইটালিক্স ও আন্ডারলাইন চাচ্ছি না, জাস্ট বোল্ডই রাখতে চাচ্ছি আমার ফন্টগুলোকে। এবার যদি আন্ডারলাইন টুলটাতে গিয়ে হভার করে একটা প্রেস করি, দেখো আন্ডারলাইন টুলটা এখন ডিসএঙ্গেজড।
সো এই তিনটা টুল আসলে অন অফ বাটনের মতো। এবার আইটালিক্স ও আন্ডারলাইন দুটাকেই অফ করে দিলাম। পারফেক্ট। আমার মনে হয় কলাম হেডিংসে কালার চেঞ্জ করলে ব্যাপারটা নাইস হবে। আমরা ফন্ট গ্রুপের বটম রাইটে দেখতে পাচ্ছি কালার চেঞ্জ করার দুটো অপশন। এই টুলটা হলো ফিল কালার ও এই টুলটা হলো ফন্ট কালার। ফিল কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যায় আমাদের এন্টায়ার সেলের কালার, এবং ফন্ট কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ফন্ট কালার। আমি আবারও সিলেক্ট করলাম আমাদের কলাম হেডিংসগুলো, অ্যান্ড ফিল কালারে গিয়ে সিলেক্ট করলাম এই ক্রিমজন রেড কালার ও ফন্টগুলোকে বানালাম হোয়াইট। ফন্ট গ্রুপে আরেকটা অ্যামেজিং টুল হচ্ছে দ্য বর্ডার টুল। বর্ডার টুলটা দেখতে একটা ছোট জানালার মতো, অ্যান্ড ফন্ট গ্রুপে একেবারে মাঝখানে লোকেটেড। আমরা যদি নিচের সবগুলো সেল সিলেক্ট করি, এবার বর্ডার টুলটার সাহায্যে আমরা সেলগুলোতে বিভিন্ন টাইপের বর্ডার্স অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, অল বর্ডার্স অপশনটা প্রেস করলেই দেখো সুন্দর একটা আউটলাইন চলে আসছে প্রতিটা সিলেক্টেড সেলের আশেপাশে। এখন আমাদের পুরো ওয়ার্কশিটটা লুকস অ্যামেজিং। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো আরেকটা ইম্পর্টেন্ট ফরম্যাটিং টুল যা করে তুলবে আমাদের এক্সেল ওয়ার্কশিটকে আরও প্রেজেন্টেবল ও আরও সুন্দর। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আমাদের ডেটা বা ইনফরমেশনগুলোর অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করার কিছু ডিফারেন্ট ওয়েজ। প্রথমেই আমরা আমাদের সামনে এই পুরো ডেটা সেটটা সিলেক্ট করে লোকেট করব আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ। এইখানে যে তিনটা ছোট আইকনস দেখতে পাচ্ছি, এগুলো ইউজ করে আমরা আমাদের বেসিক অ্যালাইনমেন্টটা সেট করতে পারি। যেমন ডানের আইকনটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন ডানে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, বামের আইকনটা প্রেস করলে ডেটাগুলো বামে অ্যালাইন্ড, ও মাঝেরটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন মাঝখানে লোকেটেড। আমি আপাতত সব ডেটাগুলোকে লেফট অ্যালাইন করে রাখবো, তবে এই তিনটা আইকন দিয়ে আমরা শুধু হরিজেন্টাল অ্যালাইনমেন্টটা করতে পারছি, হুইচ মিনস সাইড থেকে সাইডে আমাদের ডেটাগুলো সাজাতে পারছি। বাট ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য আমাদের ইউজ করতে হবে এই উপরে তিনটা আইকন। আমরা যদি A1 সেলটা সিলেক্ট করে প্রথম আইকনটা প্রেস করি, দেখো লেখাটা এখন নিচের থেকে উপরে চলে যাচ্ছে। তো উপর থেকে নিচের অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অপশনসগুলো ইউজ করতে পারি। এবার আমরা যদি F3 সেলটা লক্ষ্য করি, দেখো এখানে টোটাল কমিশন লেখা। তবে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি যে আসলে পুরা ইনফরমেশনটা কিন্তু ভিজিবল না। লেখাটা ভিজিবল বানানোর জন্য আমরা চাইলেই কলাম লেটারটার কাছে গিয়ে এই কার্সরটা চেপে ধরে রেখে ডানে মুভ করে ছেড়ে দিলেই দেখো কলামটা একটু চওড়া হয়ে গিয়েছে। এই প্রসেসটারও একটা শর্টকাট আছে। আমরা যদি চাই আবারও কলাম লেটারটার কাছে যাব অ্যান্ড কার্সরটা হভার করে লোকেট করব। এবার ড্র্যাগ না করে সিম্পলি ডাবল ক্লিক করলেই দেখো এক্সেল অটোমেটিকলি আমাদের কলামকে হোয়াইট বানিয়ে দিচ্ছে। তবে অনেক সময় আমাদের এরকম কলামের লেন্থ অ্যাডজাস্ট না করে ইনফরমেশনকে ভিজিবল বানাতে হয়। ইন দ্যাট কেস আমরা এবার কলাম হেডিংসগুলো সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে র্যাপ টেক্সট লেখার টুলটা সিলেক্ট করব। দেখো এক্সেল অটোমেটিকলি এবার উপর থেকে নিচে রোগুলোকে লম্বা বানিয়ে আমাদের ডেটাকে ভিজিবল করে দিল। হেন্স আমাদের আর কলামগুলোকে টেনে চওড়া বানাতে হচ্ছে না। এক্সেলে আরেকটা মজার অ্যালাইনমেন্ট টুল হচ্ছে দ্য ওরিয়েন্টেশন টুল। এই আইকনটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ওরিয়েন্টেশন অপশনস। এগুলোর মানে কি? আমরা আবারও কলাম হেডিংগুলো সিলেক্ট করব, র্যাপ টেক্সট অপশনটা আনসিলেক্ট করে যাব ওরিয়েন্টেশন টুলে। এইখানে প্রথম অপশনটা সিলেক্ট করলে দেখো আমাদের কলাম হেডিংসগুলো এখন অ্যাঙ্গুলার ওয়েতে সাজানো। আমরা চাইলেই ওরিয়েন্টেশন টুলে এই রোটেট টেক্সট অপশনটা ইউজ করে হেডিংগুলোকে এখন ভার্টিক্যালিও সাজাতে পারবো। সো এক্সপ্লোর করে দেখো কোন ওরিয়েন্টেশন অপশনটা তোমার কাজকে বেস্ট স্যুট করে। লাস্টলি অ্যালাইনমেন্ট গ্রুপের এই মার্জিন সেন্টার আইকনটা আমাদের ডেটা সেটকে প্রেজেন্টেবল বানানোর খুব ইউজফুল একটা টুল। আমরা যদি এবার সেল A1 থেকে F1 পর্যন্ত প্রতিটা সেল সিলেক্ট করি অ্যান্ড প্রেস করি মার্জিন সেন্টার, দেখো সব সেলস এখন মার্জড হয়ে একটা বড় সেলে পরিণত হয়েছে এবং আমাদের মাস্টার হেডিংটা চলে আসছে একেবারে সেন্টারে। মার্জিন সেন্টার টুলটা আমরা ইউজুয়ালি এরকম হেডিংয়ের জন্য ব্যবহার করে থাকি। যদি নিচের ইনফরমেশনগুলোতে এই টুলটা ইউজ করি, তবে আমাদের স্টোর ডেটা বা নাম্বার যা দেখতে পাচ্ছি সব উলটপালট হয়ে আমাদের ক্যালকুলেশনকে নষ্ট করে দিবে। হেন্স একটু সাবধানে টুলটা ইউজ করতে হবে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফরম্যাটিং প্রসেসটাকে সুপার ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট বানানোর জন্য আর একটা অ্যামেজিং টেকনিক শিখবো। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone.
লাস্ট দুটো ভিডিওসে আমরা আমাদের ওয়ার্কশিটকে ফরম্যাট করার বিভিন্ন টেকনিক্স শিখেছি। টেকনিক্সগুলোকে আরও এফিশিয়েন্ট ও আরও ফাস্টার অ্যাপ্লাই করার জন্য মাইক্রোসফট এক্সেলে রয়েছে একটা এক্সাইটিং লিটল টুল। টুলটার নাম হলো দ্য ফরম্যাট পেইন্টার, এবং আমরা যদি আমাদের হোম ট্যাবে ক্লিপবোর্ড গ্রুপটা লোকেট করি আমরা খুঁজে পাবো এই অ্যামেজিং টুলটা। সো ফরম্যাট পেইন্টার কীভাবে কাজ করে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নেব। আমরা ডিসাইড করছি যে ম্যানেজারদের নামগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তুলব। তো প্রথমেই সিলেক্ট করলাম আহমেদ জুবাইরের সেলটা এবং চেঞ্জ করলাম ফন্টের কালার। এবার অ্যাপ্লাই করলাম বোল্ড ও আইটালিক্স। পারফেক্ট। এবার প্রতিটা নামে গিয়ে এভাবে ইন্ডিভিজুয়ালি ফরম্যাট করাটা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আহমেদ জুবাইরের সেলটা সিলেক্ট করে আমরা যাব ফরম্যাট টুলটাতে। টুলটা সিলেক্ট করলেই দেখো আমাদের কার্সারের পাশে চলে আসছে একটা পেইন্ট ব্রাশ, উইচ মিনস ফরম্যাট পেইন্টারটা এখন এঙ্গেজড। এবার কার্সারটা দিয়ে নিচে সব ম্যানেজারদের নামগুলো সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো সেম ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেল অনেক ইজিলি। অ্যামেজিং। ফরম্যাট পেইন্টার দিয়ে আরও লম্বা কাজকেও অটোমেট করে দেওয়া যায়। ফর এক্সাম্পল আমরা এবার রো 4 ও 5 সিলেক্ট করে বর্ডার টুলের সাহায্যে রিমুভ করে দিব আমাদের বর্ডার্স। এবার রো 5টা সিলেক্ট করে বদলে দিব রোটার কালার ফ্রম হোয়াইট টু অ্যাশ। এখন আমাদের প্রথম দুটো রো কনভার্টেড হয়ে গিয়েছে একটা ব্যান্ডেড রোতে। ব্যান্ডেড রোজ মানে হচ্ছে অল্টারনেটিং কালার্সের রোজ, যেমন একটা হোয়াইট ও একটা অ্যাশ। আমরা যদি এবার নিচের সব রোজগুলোকেও ব্যান্ডেড রোজে কনভার্ট করতে চাই আমরা ভেরি সিম্পলি দুটো রো সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে প্রেস করব, এবার আবারও ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো পুরো ডেটা সেটে এখন ব্যান্ডেড রোজ অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। আমাদের ফার্স্ট কোয়ার্টারের সামারি এখন অনেকটা প্রেজেন্টেবল দেখাচ্ছে। আমরা যদি নতুন ওয়ার্কশিটটাতে যাই দেখো আমাদের সেকেন্ড কোয়ার্টারের সামারিটা পুরো বোরিং ও সাদামাটা। আমরা চাইলেই এক এক করে সব কিছু আগের মতো ফরম্যাট করতে পারি, অথবা একটু চালাকি করে আমাদের নতুন টুলটাকে কাজে লাগাতে পারি। প্রথমেই আমরা ফিরে যাব আমাদের ফরম্যাট করা ওয়ার্কশিটটাতে, সিলেক্ট করব পুরো ডেটা সেটটা এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করে টুলটাকে এঙ্গেজ করে নিব। টুল এঙ্গেজ থাকা অবস্থায় আমরা সেকেন্ড কোয়ার্টার লেখা ওয়ার্কশিটটাতে ক্লিক করব এবং বিলিভ ইট অর নট আমরা যদি একেবারে প্রথম A1 সেলে গিয়ে জাস্ট একটা ক্লিক করি দেখো বোরিং ডেটা সেটটা এক ক্লিকে পাল্টে গিয়ে প্রেজেন্টেবল হয়ে গেল। তো জাস্ট চিন্তা করো ফরম্যাট পেইন্টার টুলটা আসলে কত বেশি পাওয়ারফুল অ্যান্ড অ্যামেজিং। ফাইনালি আমরা যদি আমাদের অ্যাপ্লাইড ফরম্যাটিংগুলোকে রিমুভ করতে চাই আমরা ভেরি ইজিলি আমাদের ডিজায়ার্ড সেলগুলো সিলেক্ট করব এবং ডান পাশের এডিটিং গ্রুপটাতে গিয়ে এই ক্লিয়ার টুলটা প্রেস করব। প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফরম্যাটস লেখা একটা অপশন। এই অপশনটা সিলেক্ট করলে আমাদের সিলেক্টেড সেলগুলো থেকে আমাদের ফরম্যাটস ইজিলি রিমুভড হয়ে যাবে। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ফরম্যাটের কনসেপ্টগুলো আরও ডিপলি এক্সপ্লোর করব এবং জানবো ভিন্ন ডেটা ফরম্যাটসের ব্যাপারে। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টাইপের নাম্বার ফরম্যাটসের ব্যাপারে, যেমন কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, পার্সেন্টেজ ফরম্যাট ও ডেট ফরম্যাট। আমাদের সামনে আমরা সেলস ম্যানেজার ভাইয়াদের আর্ন করা টাকার ফিগারগুলো দেখতে পাচ্ছি, তবে এই নাম্বারগুলো যে আসলে টাকা বোঝাচ্ছে তা কিন্তু কোথাও নির্ধারিত করা নেই। হেন্স এই নাম্বারগুলোকে একটা স্পেসিফিক ফরম্যাটে আজকে আমাদেরকে আনতে হবে। প্রথমেই সব সেল সিলেক্ট করে আমরা লোকেট করব হোম ট্যাবের নাম্বার গ্রুপটা। এখানে উপরে দেখতে পাচ্ছি যে একটা জেনারেল নাম্বার ফরম্যাট দেওয়া আছে, এর মানে যে এই নাম্বারগুলো ক্যান বি এনিথিং অ্যান্ড এভরিথিং। এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের নাম্বার ফরম্যাটস। সিন্স আমরা এখন একটা কারেন্সি বা টাকা নিয়ে কাজ করছি আমরা কারেন্সি ফরম্যাটটা সিলেক্ট করলেই দেখো নাম্বারসগুলোর পাশে চলে এসেছে একটা ডলার সিম্বল, যা ইন্ডিকেট করছে যে এই নাম্বারগুলো আসলে টাকা বা কারেন্সি। এইসব নাম্বার দিয়ে যদি আমরা অনেক হিসাব নিকাশে কাজ করি তাহলে আমরা কমনলি ইউজ করে থাকি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট। এই ড্রপ ডাউন মেনুতে গেলে আমরা আবারও দেখতে পাচ্ছি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট। তবে এই ফরম্যাট সিলেক্ট করার একটা ইজিয়ার ওয়ে আছে। এই ডলার সাইনটার উপর আমাদের মাউসটা হভার করলে দেখো এইখানে লেখা অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। এই সাইনটা প্রেস করলে আমরা কারেন্সি ফরম্যাট থেকে সরে এখন অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসছি। ভেরি ইজি। এই আইকনের ড্রপডাউনটা প্রেস করলে দেখো আমরা শুধু ডলার সাইন নয় আমরা সিলেক্ট করতে পারবো ভিন্ন দেশের ভিন্ন টাকার সিম্বলস, যেমন এখানে দেখতে পাচ্ছি ইউরো এবং এখানে চায়নার কারেন্সি। আমরা যদি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসের অপশনটা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল সেকশন। এটা প্রেস ডাউন করলে আমরা অ্যাক্সেস করতে পারছি অলমোস্ট প্রতিটা দেশের কারেন্সি সিম্বলস।
একটু ধৈর্য সহকারে খুঁজলে আমরা বাংলাদেশি টাকার সিম্বলও খুঁজে বের করে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। পারফেক্ট। নাম্বার গ্রুপের একটু ডানে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট আইকন, ইনক্রিজ ডেসিমাল ও ডিক্রিজ ডেসিমাল। এই আইকনগুলো দিয়ে আমরা চাইলে আমাদের নাম্বারগুলোর দশমিক ঘর বাড়াতে পারি ও কমাতে পারি। আমরা এবার চলে যাব সেল I3টাতে। এখানে আমাদের টাইপ করতে হবে আমাদের কমিশন রেট, হেন্স আমরা কিবোর্ডে টাইপ করলাম 5%। নাম্বার গ্রুপটা যদি আরেকবার খেয়াল করি, দেখো এক্সেল এবার অটোমেটিকলি একটা পার্সেন্টেজ ফরম্যাট অ্যাপ্লাই করে দিয়েছে। আমরা যদি চাই এই ফরম্যাটটা চেঞ্জ করে এখন জেনারেল ফরম্যাটে কনভার্ট করতে পারি। এবার দেখো I3 সেলটাতে এখন দেখাচ্ছে 0.05 লেখা। আমরা আবারও এই পার্সেন্টেজ সাইনটাতে প্রেস করে আমাদের ফরম্যাটটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। পারফেক্ট। ফাইনালি আমরা এবার টাইপ করব একটা ইম্যাজিনারি ডেট। ধরে নাও আজকে 1 জানুয়ারি 2020 সাল। আমি ডেট লেখার জন্য ইউজ করছি ডিভিশন সিম্বল। এবার এন্টার প্রেস করলেই দেখো আমাদের ডিভিশন সিম্বলগুলো উধাও হয়ে একটা ফর্মাল ডেট ফরম্যাট অ্যাপ্লাইড হয়ে গেল। মাইক্রোসফট এক্সেল অটোমেটিকলি বুঝে ফেলেছে যে আমরা একটা তারিখ টাইপ করছিলাম। অ্যামেজিং। আমরা যদি আবার নাম্বার গ্রুপের ড্রপডাউন মেনুতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ডেট ফরম্যাট আছে দু প্রকার, শর্ট ডেট ও লং ডেট। শর্ট ডেটটা আসলে অলরেডি অ্যাপ্লাইড হয়েছিল অটোমেটিকলি। লং ডেটে প্রেস করলে দেখো এক্সেল বলে দিচ্ছে 1 জানুয়ারি 2020 আসলে একটা বুধবারে পড়েছে। তো মাইক্রোসফট এক্সেল আসলে এতটাই ইন্টেলিজেন্ট। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ম্যানুয়ালি ফরম্যাট না করে আমাদের ডেটা সেটকে স্টাইলস ও থিমসের সাহায্যে কিভাবে আরো প্রেজেন্টেবল বানানো যায়। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের স্টাইলস অ্যান্ড থিমস ফিচার্স ব্যবহার করে আমাদের ওয়ার্কশিট ফরম্যাট করার প্রসেসটাকে বানাবো মোর এফিশিয়েন্ট দেন এভার। আমরা এতদিন যেসব ম্যানুয়াল ফরম্যাটিং টেকনিক্স দেখেছি সেই সব টেকনিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সারসাইজ করাতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু টাইম ইনএফিশিয়েন্ট, অ্যান্ড মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিংয়ের টাইম বাঁচানোর জন্য রয়েছে স্টাইলস অ্যান্ড থিমস ফিচার। প্রথমেই আমরা আমাদের মাস্টার হেডিংটা সিলেক্ট করে হোম ট্যাবের এই স্টাইলস সেকশনে যাব। এখানে আমরা হেডিং ফরম্যাট করার জন্য 4টা স্টাইল অপশন দেখতে পাচ্ছি। তবে নিচের এই ড্রপডাউন বাটনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন আছে একটা ফুল রেঞ্জ অফ স্টাইল অপশনস। সিন্স আমরা হেডিং নিয়ে কাজ করছি, আমরা এই হেডিং অপশন থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। হেডিং 1টা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা সিলেক্ট করব আমাদের কলমের হেডিংসগুলো। সিলেক্ট করে আবারও স্টাইলস গ্রুপে গিয়ে আমরা অপশনসগুলো অ্যানালাইজ করব। কলাম হেডিংসের জন্য নিচের এই অ্যাকসেন্ট 1 থেকে অ্যাকসেন্ট 6 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো বেশ সুটেবল। সিলেক্ট করে নিচ্ছি অ্যাকসেন্ট 1। পারফেক্ট। আমরা এবার ডিসাইড করলাম যে ম্যানেজারদের নামগুলোকে আর একটু স্ট্যান্ড আউট করাবো। হেন্স সিলেক্ট করব সব ম্যানেজার্সদের নাম এবং আবার স্টাইলস গ্রুপে গিয়ে অপশন থেকে সিলেক্ট করে নিব হেডিং 4। লাস্টলি টোটাল রোটা সিলেক্ট করে আমরা স্টাইলস অপশনে গিয়ে দেখছি যে একটা ডেডিকেটেড টোটাল লেখা অপশন আছে, কারণ টোটালস রোগুলোতে এই অপশনটা অনেক কমনলি ব্যবহার করা হয়। অ্যামেজিং। আমাদের ডেটা সেটটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, তবে আমাদের অপশনস কিন্তু এখানেই লিমিটেড বা শেষ নয়। আমরা এবার চাইলেই ক্লিক করতে পারি আমাদের পেজ লেআউট ট্যাবটা। দেখো একেবারে লেফটে আছে একটা থিমস নামের গ্রুপ। এই গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স, যেমন এই থিম বাটনটা যদি প্রেস করি দেখো মাইক্রোসফট এক্সেলের অফিস থিমটা বাই ডিফল্ট সিলেক্টেড। আমরা বাকি অপশনসগুলোতে যদি মাউসটাকে হভার করাই আমরা এক ক্লিকেই বদলে ফেলতে পারবো এন্টায়ার ওয়ার্কশিটের থিম, উইচ মিনস এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবো পুরো ওয়ার্কশিটের কালার্স ও ফন্টস। আয়ন থিমটা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। আমরা যদি আরও কাস্টমাইজ করতে চাই আমরা এবার থিম গ্রুপটার এই ফন্টস অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়াল ফন্টস, ও কালার অপশনটা দিয়ে সিলেক্ট করতে পারবো আরও ডিফারেন্ট কালার প্যালেটস। তো বুঝতেই পারছো স্টাইলস অ্যান্ড থিমস দিয়ে কত ইজিলি আমরা আমাদের এন্টায়ার ওয়ার্কশিটকে ফরম্যাট করতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আই হোপ বাই নাও মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট করার প্রসেসটা আমাদের জন্য একটা পিস অফ কেক। নেক্সট কিছু ভিডিওসে আমরা শিখবো আরও কিছু ডিফারেন্ট অ্যান্ড অ্যামেজিং ফিচার্স অফ মাইক্রোসফট এক্সেল। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে রোজ অ্যান্ড কলামস ম্যানেজ করার এফিশিয়েন্ট কিছু টেকনিক্স।
আমরা যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি আমাদেরকে এফেক্টিভলি ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য ডেটা সেটের রো ও কলাম সিলেক্ট করতে হয়, ডিলিট করতে হয়, অ্যাড করতে হয় বা সেম রো ও কলামগুলোকেই হাইড ও আনহাইডও করতে হয়। প্রথমেই আমি রো নাম্বারে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করতে পারি নিচে বা উপরে। কলামের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড এভাবে আমরা সিলেক্ট করতে পারবো মাল্টিপল কলামস। ক্লিক অ্যান্ড ড্র্যাগ না করে আমরা চাইলেই আমাদের কিবোর্ডের শিফট বাটনটাকেও কাজে লাগাতে পারি। যেমন সিলেক্ট করলাম রো 3 এবং শিফট বাটনটা চেপে ধরে রেখে সিলেক্ট করলাম রো 8। এখন দেখো রো 3 থেকে 8 পর্যন্ত প্রতিটা রোই সিলেক্টেড। এবার কলাম বি থেকে কলাম ই সিলেক্ট করার জন্য আমরা এক্স্যাক্টলি সেম প্রসিডিউরটাই অ্যাপ্লাই করব। পারফেক্ট। এবার যদি আমরা উপরের দুটো ট্রানজ্যাকশনের রো ডিলিট করে দিতে চাই আমরা সিলেক্ট করব রো 2 ও 3 এবং প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। একটু খেয়াল করে দেখো সিলেক্টেড সেলগুলো থেকে এখন সেলের কন্টেন্টটা ডিলিটেড, তবে রোগুলো কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। আমরা আন্ডু দিয়ে যদি এবার রোগুলোকেই ডিলিট করতে চাই আমরা আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করে সিলেক্ট করব এই ডিলিট লেখা অপশনটা। দেখো এবার রোগুলো ডিলিট হয়ে গেল এবং নিচের প্রতিটা ট্রানজ্যাকশন দুটো করে রো উপরে উঠে গিয়েছে। আমরা যদি এবার কলাম বি সিলেক্ট করে সেম প্রসেসটা অ্যাপ্লাই করি দেখো কলামটা এখন ডিলিটেড এবং ডানের কলামগুলো এক ঘর করে বামে শিফট করেছে। আমরা কলাম বা রো ইনসার্ট করার ক্ষেত্রেও খুবই সিমিলার একটা প্রসেস ফলো করব। আমরা যদি এইবার সিটি ও অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামগুলোর মাঝে আরেকটা নতুন কলাম অ্যাড করতে চাই ভেরি সিম্পলি সিলেক্ট করব কলাম সি এবং মাউসে রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশনটা ইউজ করব। ইনসার্ট প্রেস করলেই দেখো অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটার পাশে একটা নতুন কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি মাল্টিপল কলামস অ্যাড করতে চাই আমাদেরকে সিলেক্ট করতে হবে মাল্টিপল কলামস, যেমন সিলেক্ট করলাম ডি থেকে এফ এবং রাইট ক্লিক করে ইনসার্ট প্রেস করলেই দেখো আবারও বামে নতুন 3টা কলাম অ্যাড হয়ে গেল। রো ইনসার্ট বা অ্যাড করার ক্ষেত্রেও প্রসেসটা একেবারেই সিমিলার, বাট এবার মনে রাখতে হবে আমরা যেই রো সিলেক্ট করে ইনসার্ট বাটনটা প্রেস করব ওই রোটার ঠিক উপরে আরেকটা নতুন রো অ্যাড হয়ে যাবে। হেন্স একটা রুল অফ থাম্ব হচ্ছে এক্সেলে কলাম অ্যাড বা ডিলিট করলে সব কিছু বামে মুভ করে এবং রো অ্যাড বা ডিলিট করলে সব কিছু উপরে মুভ করে। আমরা এতক্ষণ মাউসের রাইট ক্লিক বাটন দিয়ে যা যা করেছি সেম জিনিসগুলো অ্যাপ্লাই করা যাবে আমাদের হোম ট্যাবের একেবারে ডানের সেলস গ্রুপের এই ইনসার্ট ও ডিলিট টুলগুলো ব্যবহার করে। ফাইনালি আমরা চিন্তা করলাম যে ডেটা সেটটা একটু ছোট বানিয়ে কাজ করতে পারলে আমাদের সুবিধা হয় এবং ডিসাইড করলাম যে কলাম ডি থেকে আই পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপাতত জরুরি না। আমরা যদি এই কলামগুলো ডিলিট করে দিই আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লুজ করে ফেলবো। হেন্স আরেকটা বেটার অপশন হচ্ছে মাউসে রাইট ক্লিক করে এই হাইড অপশনটা ইউজ করা। হাইড বাটনটা প্রেস করলেই কলাম ডি থেকে আই এখন হিডেন। এইখানে এবার দেখতে পাচ্ছি কলাম সি এবং এক লাফে পৌঁছে গেলাম আমরা কলাম জেতে, উইচ মিনস এই সাদা বারটার মাঝে লুকিয়ে আছে আমাদের বাকি কলামসগুলো। এবার যদি বাকি কলামসগুলোকে আনহাইড করতে চাই আমরা সিলেক্ট করব কলাম সি টু জে এবং রাইট ক্লিক করে আনহাইড বাটনটা প্রেস করলে দেখো আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের মাঝের সব হিডেন কলামসগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামের খুবই একটা প্রয়োজনীয় মাইক্রোসফট এক্সেল টুল। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন খুঁজে বের করার খুবই প্রয়োজনীয় একটা টুল কল্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। বড় ডেটা সেট নিয়ে কাজ করবার সময় ম্যানুয়ালি কারো নাম বা আইডি বা কোনো একটা ইউনিক ইনফরমেশন খুঁজে বের করার প্রসেসটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। হেন্স এক্সেলে এই প্রসেসটাকে ইজি বানানোর জন্য রয়েছে একটা অ্যামেজিং টুল কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফর এক্সাম্পল আমরা জানতে চাচ্ছি আফিফা সিদ্দিকা আপুর নামটা এই অ্যাকাউন্ট ম্যানেজার কলমে কোন কোন সেলে উল্লেখ করা আছে। এভাবে ম্যানুয়ালি না খুঁজে আমরা যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে তাকাই আমরা দেখব এখানে একটা টুল আছে কল্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব উপরের ফাইন্ড অপশনটা। এখানে এবার দেখতে পাচ্ছি লেখা ফাইন্ড হোয়াট, মানে আমরা কি খুঁজছি। তো টাইপ করে নিলাম আফিফা সিদ্দিকা। এবার যদি ফাইন্ড নেক্সট অপশনটা প্রেস করতে থাকি এক্সেল আমাদেরকে এক এক সেল করে দেখাচ্ছে যে কোথায় কোথায় এই নামটা উল্লেখ করা আছে। তবে আমরা যদি এবার ফাইন্ড অল অপশনটা সিলেক্ট করি দেখো এক্সেল এবার একটা লিস্ট জেনারেট করেছে অ্যান্ড মেনশন করেছে ওই সব সেলগুলোর রেফারেন্স যেখানে আফিফা সিদ্দিকা নামটা স্টোরড আছে। তো খুব ইজিলি আমরা খুঁজে পাচ্ছি আমাদের ডিজায়ার ইনফরমেশন। এইবার এই টুলটা ক্লোজ করে ওয়ার্কশিটের টপে চলে গেলাম।
আমাদের হঠাৎ মনে পড়লো যে এই ডেটা সেটে একটা বিশাল ভুল রয়ে গিয়েছে। শিপ মোড কলামটা লক্ষ্য করে বুঝলাম যে আসলে আমরা বাস না, আমাদের প্রোডাক্টসগুলো লরির সাহায্যে ডেলিভার করেছি। হেন্স এই সেল সিলেক্ট করে বাস লেখাটি মুছে লিখলাম লরি। তবে এইভাবে ম্যানুয়ালি ডেটা রিপ্লেস করাটা কিন্তু একেবারেই ফিজিবল না। ইনস্টেড আমরা আবারও ইউজ করব আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব রিপ্লেস লেখা অপশনটা। এবার আমরা খুঁজছি বাস লেখা সেলগুলো, হেন্স টাইপ করব BUS এবং বাসকে রিপ্লেস করে আমরা চাচ্ছি লরি, হেন্স এখানে টাইপ করব LORRY। এবার রিপ্লেস অল বাটনটা প্রেস করলে দেখো এক্সেল নোটিফাই করছে যে 872টা রিপ্লেসমেন্টস মেড, উইচ মিনস 872টা সেলে যেখানে যেখানে বাস লেখা ছিল এখন ওইসব সেলে লেখা আছে লরি। শিপ মোড কলামটা আরেকবার লক্ষ্য করলে দেখো কত ইজিলি আমরা আমাদের ডিজায়ার্ড ডেটা খুঁজে রিপ্লেস করে ফেললাম উইথ জাস্ট আ ফিউ ক্লিকস। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো এক্সেলের ডেটা ফিল্টার করার ডিফারেন্ট ওয়েজ। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলের একটা পাওয়ারফুল টুল যা আমাদের ডেটা খোঁজা ও ফিল্টার করার প্রসেসটাকে বাড়াবে আরো এফিশিয়েন্ট। আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম কিভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলটা ইউজ করে আমাদের ডিজায়ার্ড ডেটাগুলোর পজিশনটা আমরা লোকেট করতে পারি। বাট এবার যদি আমরা আমাদের ডিজায়ার্ড ডেটাগুলোকে সব একসাথে সর্ট করে দেখতে চাই, এক্সেলে রয়েছে ফিল্টার নামের একটা অ্যামেজিং টুল। আমরা অ্যাকাউন্ট ম্যানেজার কলামটায় এবার যদি জাস্ট মাহমুদ সৌরভের ট্রানজ্যাকশনগুলো দেখতে চাই, ইন দ্যাট কেস আমরা সিম্পলি সিলেক্ট করব মাহমুদ সৌরভ লেখা একটা সেল অ্যান্ড মাউসের রাইট বাটনটা ক্লিক করে এবার কনটেক্সট মেনুতে দেখতে পাচ্ছি একটা অপশন কল্ড ফিল্টার। এবার ফিল্টার বাই সেলস ভ্যালু অপশনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন শুধু সৌরভের ট্রানজ্যাকশনগুলো ভিজিবল। অ্যামেজিং। আনডু প্রেস করলেই আমাদের ফিল্টারটা এখন ডিলিটেড অ্যান্ড ডেটা সেটটা আবার রিস্টোরড। এরকম সিম্পল ফিল্টারিং এর জন্য রাইট ক্লিক করে ফিল্টার অ্যাক্সেস করাটা ইজ ওকে। আমাদের ফিল্টারিং যদি হয় আরো কমপ্লেক্স অ্যান্ড স্পেসিফিক, রাইট ক্লিক দিয়ে ফিল্টার ইউজ করাটা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ফর এক্সাম্পল আমরা জানতে চাচ্ছি সৈয়দ ফাহিম নামের একটা অ্যাকাউন্ট ম্যানেজার কয়টা ক্রিটিক্যাল অর্ডারস প্রসেস করেছে, এবং শুধু তাই নয় আমরা শুধু সেই অর্ডারসগুলি দেখতে চাচ্ছি যেগুলো ট্রেন দিয়ে ডেলিভার করা হয়েছে। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ফিল্টার করতে চাচ্ছি। সো এই কমপ্লেক্স কাজটা করার জন্য আমাদের ইউজ করতে হবে দ্য ফিল্টার টুল। প্রথমেই ক্লিক করব ডেটা ট্যাবটাতে। ডেটা ট্যাবের এই সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে দেখতে পাচ্ছি একটা ফিল্টার বা ফানেলের মতো একটা আইকন। এই আইকনটা প্রেস করলেই আমাদের ফিল্টার টুলটা এখন এঙ্গেজড। কলাম হেডিংগুলো খেয়াল করলে দেখো প্রতিটা হেডিংয়ে একটা ফিল্টার বাটন চলে আসছে। অ্যাকাউন্ট ম্যানেজার কলামটার ফিল্টার বাটনের প্রেস করলে দেখো সব অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম এখন সিলেক্টেড। তো আমরা সিলেক্ট অল বাটনটা আনসিলেক্ট করে নিব এবং নিচে স্ক্রোল করে দেখতে পাচ্ছি সৈয়দ ফাহিমের নাম। এই নামটা এবার সিলেক্ট করে ওকে প্রেস করলেই আমরা এখন দেখতে পাচ্ছি শুধু সৈয়দ ফাহিমের ট্রানজ্যাকশনস। এর পরের কলমটা অর্ডার প্রায়োরিটি নির্ধারণ করছে। হেন্স এই ফিল্টারে প্রেস করে আমরা শুধু ক্রিটিক্যাল অর্ডারসগুলো সিলেক্ট করব অ্যান্ড দেয়ার ইউ গো। এবার আমরা দেখতে পাচ্ছি জাস্ট সৈয়দ ফাহিমের ক্রিটিক্যাল অর্ডারসগুলো। ফাইনালি শিপ মোড কলামে গিয়ে ফিল্টার বাটনটা প্রেস করে সিলেক্ট করব ট্রেন লেখা অপশনটা। ওকে প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, যা হচ্ছে সৈয়দ ফাহিম জাস্ট একটা ক্রিটিক্যাল অর্ডার ট্রেনের সাহায্যে ডেলিভার করেছে। এতক্ষণ আমরা টেক্সট বেসড বা শব্দ বেসড ফিল্টারিং ইউজ করেছি, যেটা ফেয়ারলি সিম্পল। এবার যদি একেবারে ডানে যাই, এই ডেটা সেটে আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল কলাম। এই কলামে রয়েছে ভিন্ন সব নাম্বারস যা আমরা নর্মালি ফিল্টার করতে পারবো না। ফর এক্সাম্পল আমরা যদি এই ফিল্টার আইকনটা প্রেস করি, এক্সেল সব ডিফারেন্ট নাম্বারসগুলো সিলেক্ট করে রেখেছে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি নাম্বার সিলেক্ট বা আনসিলেক্ট করা কিন্তু ফিজিবলি না। হেন্স আমরা উপরের এই নাম্বার ফিল্টার্স অপশনটা ইউজ করলে দেখো আমাদের কাছে আছে কিছু অ্যামেজিং অপশনস। ফর এক্সাম্পল এই টপ 10 অপশনটা প্রেস করলে আমরা টোটাল কলামের 10টা সর্বাধিক ফিগার্স ফিল্টার করতে পারবো। টপ 10 মানে কিন্তু লিটারালি টপ 10 না, কারণ এক্সেল আমাদেরকে অপশন দিচ্ছে এখানে ইচ্ছা মতো নাম্বার ইনপুট দেওয়ার। তো আমরা এখানে 5 লিখে ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেরা 5টা টোটালস ফিগার। আমরা আবারও ফিল্টার অপশনটা ইউজ করে এই গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করলে নির্ধারণ করতে পারবো কত টাকার উপরে টোটালস ফিগারগুলো আমরা দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল এখানে 20,000 লিখে ওকে প্রেস করলেই দেখতে পাচ্ছি এই বিজনেসটা 20,000 টাকার উপরে 10টা অর্ডার প্রসেস করেছে।
তো বুঝতেই পারছো ফিল্টার টুলস ইউজ করে কত স্পেসিফিক ও ন্যারো করতে পারবো আমাদের ডেটা খোঁজা ও সর্ট করার এন্টায়ার প্রসেসটা। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ডেটা সর্টিং এর কিছু অ্যামেজিং টেকনিক্স শিখবো। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন এন্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ডেটা সর্টিং বা ডেটা সাজিয়ে কাজ করার এন্টায়ার প্রসেসটা। আমরা যখন বড় ডেটা সেটস নিয়ে কাজ করি অনেক সময় আমাদের ডেটাগুলো থাকে অগুছালো। হেন্স এফিশিয়েন্টলি এক্সেল ব্যবহার করার জন্য আমাদের জানতে হবে ডেটা সর্টিংয়ের সব টেকনিক্স। প্রথমেই আমরা আমাদের সামনে এই অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা যা দেখছি এটা কিন্তু আসলে বেশ অগুছালো। আমরা চাইলেই ডেটা সর্টিং টুলটা ইউজ করে এই কলামটাকে সাজিয়ে নিতে পারি ম্যানেজারগুলোর নাম অনুসারে। ইন অর্ডার টু ডু দ্যাট আমি র্যান্ডমলি ডেটা সেটের একটা সেলে ক্লিক করব। এবার ডেটা ট্যাবের সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে গিয়ে এই সর্ট টুলটাতে প্রেস করব। পিছে খেয়াল করলে দেখবে এক্সেল অটোমেটিকলি আমাদের ডেটা সেটটাকে সিলেক্ট করে ফেলেছে। মেনু বক্সের টপ কর্নারে মাই ডেটা হ্যাজ হেডার্স অপশনটা সবসময় সিলেক্টেড রাখা দরকার, কারণ এইটা যদি আমরা আনসিলেক্ট করি এক্সেল আমাদের কলাম হেডিংগুলোকেও ইনক্লুড করে নাম অনুসারে সাজিয়ে ফেলবে অ্যান্ড হেন্স আমাদের সর্টিং প্রসেসটা হয়ে যাবে এলোমেলো। এবার একটু নিচে তাকালে দেখছি সর্ট বাই, উইচ মিনস এক্সেল জানতে চাচ্ছে আমরা কি সাজাতে চাচ্ছি। এবার ড্রপডাউনে গিয়ে সিলেক্ট করব অ্যাকাউন্ট ম্যানেজার অপশনটা। অর্ডার অপশনটা নিচে দেখতে পাচ্ছি A to Z অথবা Z to A। তো কি অর্ডারে সাজাবো সেইটা সিলেক্ট করে ওকে প্রেস করলেই দেখো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার কলামটা এখন নামের ফার্স্ট লেটার অনুসারে সাজানো। তো এইভাবে A থেকে Z পর্যন্ত সব নামগুলোই সর্টেড। পারফেক্ট। আমরা চাইলে আরও ক্রাইটেরিয়া অ্যাড করে বা আরও লেভেল অ্যাড করে আমাদের ডেটাকে ফার্দার সাজাতে পারি। ফর এক্সাম্পল আমরা আবারও সিলেক্ট করবো আমাদের সর্টিং টুল। এবার বাম দিকের উপরে সেকশনটাতে দেখছি অ্যাড লেভেল লেখা একটা অপশন। এই অপশনটা প্রেস করলে আমরা একটা নতুন রো জেনারেট করছি আমাদের সর্টিং প্যানেলটাতে। এখানে লেখা দেন বাই, এর মানে হলো এক্সেল বলছে যে প্রথমে তো অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম আমরা সর্ট করব, বাট এরপরে তুমি কি সাজাতে চাচ্ছ। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম অর্ডার প্রায়োরিটি এবং এবার ওকে প্রেস করলে দেখো আমাদের অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম তো সাজানো আছে বটেই, এর উপর দিয়ে এবার সাইডে দেখতে পাচ্ছি সব অর্ডার প্রায়োরিটিও সাজানো। যেমন এখানে ক্রিটিক্যাল, এখানে হাই, এখানে লো, এখানে মিডিয়াম অ্যান্ড সো ফোর্থ। তো বুঝতেই পারছো এক্সেলের সর্ট টুলটা দিয়ে কত ইজিলি আমাদের ডেটা সেটকে আমরা সাজিয়ে নিতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব কন্ডিশনাল ফরম্যাটিং, যা হচ্ছে এক্সেলের সবচেয়ে ব্যবহৃত টুলগুলোর মধ্যে একটি। তো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ডেটা হাইলাইটিং ও ভিজুয়াল ইন্ডিকেশন দিয়ে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডেটা অ্যানালাইসিস করতে পারি। আমাদের সামনের ওয়ার্কশিটের ডেটাগুলোকে হাইলাইট করে ফুটিয়ে তুলবার জন্য একটা অ্যামেজিং টুল হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। শুরুতেই একেবারে ডানের এই টোটাল কলামটা সিলেক্ট করে নিচ্ছি। এবার হোম ট্যাবের নাম্বার গ্রুপের ঠিক পাশেই দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং লেখা একটা আইকন। এই আইকনটা প্রেস করলে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে হাইলাইট সেল রুলস বলতে আসলে কি বোঝাচ্ছে এক্সেল। প্রথম অপশনটার পাশে রয়েছে টোটাল কলামের সেলগুলোকে হাইলাইট করার ডিফারেন্ট অপশনস, যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন ও ইকুয়ালস টু। ফর এক্সাম্পল গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করে এই স্পেসটাতে লিখব 200। ডানে খেয়াল করে দেখো যেই সেলগুলো 200 থেকে বেশি ভ্যালু স্টোর করে রেখেছে সেই সেলগুলো এখন হাইলাইটেড দিয়ে মার্কড হয়ে গিয়েছে। আমরা চাইলেই এই হাইলাইটের কালার চেঞ্জ করতে পারি, যেমন এই ড্রপডাউনটা প্রেস করে আমরা এখন কালারটা চেঞ্জ করব টু গ্রিন। পারফেক্ট। আমরা আবারও সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা এবং হাইলাইট সেল রুল অপশনে গিয়ে এবার প্রেস করব লেস দেন। লেস দেন অপশনটা দিয়ে আমরা এবার হাইলাইট করব ওই সব সেলসগুলো যেখানে 40 টাকার নিচে ভ্যালু স্টোর আছে। তো এখানে টাইপ করব 40 এবং ওকে প্রেস করলে দেখো আমাদের সামনে কত ক্লিয়ারলি হাইলাইট করা আছে 200 টাকার উপরে ও 40 টাকার নিচে সব ভ্যালুসগুলো। অ্যামেজিং। আমরা যদি এবার হাইলাইটসগুলোকে রিমুভ করে দিতে চাই আমরা সিম্পলি সিলেক্ট করব আমাদের টোটাল কলামটা। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং টুলটাতে গিয়ে এই নিচে ক্লিয়ার রুলস অপশনটা থেকে সিলেক্ট করব ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল অ্যান্ড দেয়ার ইউ গো। হাইলাইটসগুলো এখন সব রিমুভড। এতক্ষণ যেহেতু আমরা নাম্বারস বা সংখ্যা হাইলাইট করা শিখলাম,
এবার আমরা কিছু ওয়ার্ড বেসড ইনফরমেশনকেও হাইলাইট করা শিখব। প্রথমেই বামে গিয়ে সিলেক্ট করছি এই অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটা। এবার টুলটাকে লোকেট করে হাইলাইট সেল রুলসের টেক্সট দ্যাট কন্টেন্স অপশনটা সিলেক্ট করব। এবার এই স্পেসটাতে লিখব ধরো সাকিব বিন রাশিদ ও চেঞ্জ করব পাশের কালার অপশনটা। ফর এক্সাম্পল সিলেক্ট করে নিচ্ছি ইয়েলো। এবার ওকে প্রেস করলে দেখো যেসব সেলে সাকিব বিন রাশিদ ভাইয়ার নামটা উল্লেখ করা আছে এক্স্যাক্টলি ওই সেলসগুলোই এখন হলুদ কালার দিয়ে হাইলাইটেড। অ্যামেজিং। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে নাম্বারস দিয়ে আরও ভালো ইনসাইটস অ্যানালাইজ করা যায়। ইন অর্ডার টু ডু দ্যাট আমরা আবারও মুভ করছি ডানে এবং সিলেক্ট করে নিলাম টোটাল কলামটা। এবার টুলটা লোকেট করে সেকেন্ড অপশনটা অ্যানালাইজ করব। এখানে লেখা দেখছি টপ/বটম রুলস। এই রুলসগুলো দ্বারা আমরা হাইলাইট করে নিতে পারি আমাদের সর্বাধিক 10টা ফিগার, বা হাইলাইট করতে পারি ধরো আমাদের গড়ের সব উপরে বা নিচের ফিগার্সগুলোকেও। এই অপশনটা আসলে অনেক ইউজফুল। সো তোমরা প্লিজ একটু নিজের থেকে এক্সপ্লোর করে নিচে কমেন্টসে জানিয়ে দাও কোন অপশনগুলো তোমার ফেভারিট। আমরা এবার নিচের যে ডেটা বার অপশনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আসলে আমরা অনেক ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি মাঝের এই গ্রিন কালারের ডেটা বারটা সিলেক্ট করি, দেখো টোটাল কলামটাতে এখন অনেকগুলো সবুজ ডেটা বার্স দেখা যাচ্ছে। যেই সেলগুলো টোটাল অ্যামাউন্টটা বড় সেই সেলগুলোর ডেটা বারগুলো তেমনই প্রপোর্শনেটলি লম্বা, এবং যেই সেলসগুলোর ভ্যালুস ছোট সেই সেলের ডেটা বারগুলো কিন্তু লেন্থে প্রপোর্শনেটলি শর্টার। এইভাবে ডেটা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের কাছে আরও কিছু অ্যামেজিং অপশনস আছে। সো এবার আনডু করে সিলেক্ট করলাম কলামটা এবং ফরম্যাটিং টুলটাতে এবার দেখতে পাচ্ছি কালার স্কেলস নামের একটা অপশন। এই অপশন থেকে যে কোনো একটা কালার স্কেল সিলেক্ট করলে দেখো এক্সেল এবার বড়, ছোট ও মাঝারি আকারের সব ভ্যালুসকে হাইলাইট করে ফেলেছে অটোমেটিকলি, অ্যান্ড আমরা ইজিলি কালারগুলো দেখলেই বুঝে যাচ্ছি যে কোন ভ্যালু কি ইন্ডিকেট করছে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট কিছু ভিডিওতে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলে চার্টস অ্যান্ড গ্রাফ জেনারেট করার পুরো প্রসেসটা, যা নিয়ে যাবে আমাদের এক্সেল গেমটাকে অন্য একটা ডিফারেন্ট লেভেলে। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা তৈরি করব চার্টস ও গ্রাফস, যা মাইক্রোসফট এক্সেলের ডেটা ভিজুয়ালাইজেশন ও অ্যানালাইসিস একটা ফান্ডামেন্টাল স্কিল সেট। মাইক্রোসফট এক্সেলে রয়েছে 3টা বেসিক টাইপের চার্টস, যেমন পাই চার্ট, কলাম চার্ট ও লাইন চার্ট। এই গ্রাফস বা চার্টসগুলো আমরা লোকেট করতে পারবো আমাদের ইনসার্ট ট্যাবের এই চার্টস লেখা গ্রুপটাতে। সো শুরুতেই আমরা দেখব পাই চার্টটা প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে। তো এইবার যদি আমরা জিয়াউর শামসের 4টা কোয়ার্টারের পারফরমেন্সকে ভিজুয়ালাইজ করতে চাই একটা গ্রাফ জেনারেট করে, আমরা সিলেক্ট করব আমাদের কলাম হেডিংসগুলো। মাইক্রোসফট এক্সেলে চার্ট জেনারেট করার আগে আমাদের সবসময় কলাম বা রোয়ের হেডিংসগুলোকেও ইনক্লুড করে নিতে হয়। এবার হেডিংয়ের ঠিক আন্ডারে এই রোটাকেও সিলেক্ট করব এবং ইনসার্ট ট্যাবে গিয়ে চার্টস গ্রুপ থেকে সিলেক্ট করব নিচের এই গোল আইকনটা। এই আইকনটা ইন্ডিকেট করছে একটা পাই চার্ট, অ্যান্ড পাই চার্ট অপশনে গিয়ে সিলেক্ট করছি প্রথম 2D পাই চার্টটা। খেয়াল করে দেখো এই পাই চার্টটা এবার আমাদেরকে দেখাচ্ছে যে জিয়াউর শামসের বেস্ট ফিগার্সগুলো হচ্ছে এই অ্যাশ কালারের 3rd কোয়ার্টারটাতে। আমরা এটা আবার চেক করতে পারি ডেটাগুলোকে আরেকবার অ্যানালাইজ করে। ডেটা সেটে কিন্তু দেখতে পাচ্ছি শামস ক্লিয়ারলি 3rd কোয়ার্টারে সিগনিফিকেন্টলি বেটার পারফর্ম করেছে দেন ইজ 1st, 2nd অ্যান্ড 4th কোয়ার্টার। তো আরেকবার গ্রাফটা দেখলেই আমরা সব কোয়ার্টারের পারফরমেন্সের ব্যাপারে একটা জেনারেল ধারণা করে নিতে পারছি। অ্যামেজিং। আমরা এবার এই চার্টটা ডিলিট করে আমাদের কলামগুলোকে সিমিলার ওয়েতে ইউজ করে আরেকটা পাই চার্ট জেনারেট করব। এবার সিলেক্ট করছি প্রথমের এই দুটো কলাম, যেখানে এক পাশ হচ্ছে হেডিং আর আরেক পাশ হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার সিরিজ। এখন ইনসার্ট ট্যাবে গিয়ে আবারও সেম চার্টটা সিলেক্ট করলে দেখো এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অ্যাকাউন্ট ম্যানেজারদের পুরো কোয়ার্টার 1-এর পারফরমেন্সের একটা ভিজুয়াল ইন্ডিকেশন। ফর এক্সাম্পল এই ডার্ক ব্লু সেকশনটি রিপ্রেজেন্ট করছে সাকিব মনজুর জিহানকে, ও এই ব্রাউন সেকশনটা রিপ্রেজেন্ট করছে ফারহান রাশিদকে। তো আমরা ক্লিয়ারলি কিন্তু বুঝে নিচ্ছি যে কে কার থেকে বেটার পারফর্ম করেছে। এইবার যদি আমরা ডেটা সেটের এই কর্নারে এসে এই আইকনটাকে ডানে ড্র্যাগ করে কোয়ার্টার 2কেও ইনক্লুড করি, দেখো আমাদের পাই চার্টে এবার কোনো চেঞ্জ আসেনি। এটার রিজন হচ্ছে পাই চার্ট শুধু সিঙ্গেল নাম্বার সিরিজকে অ্যানালাইজ করতে পারে। কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2 মিলে কিন্তু দুটো নাম্বার সিরিজ হচ্ছে, হেন্স পরের সিরিজটাকে পাই চার্টটার কাউন্টই করছে না। এরকম যদি একের অধিক সিরিজ অফ নাম্বার নিয়ে আমাদেরকে চার্ট জেনারেট করতে হয়, আর একটা বেটার অল্টারনেটিভ হচ্ছে দ্য কলাম চার্ট। তো এবার আমরা সিলেক্ট করব এই 3টা কলাম যেখানে আছে দুটো নাম্বার সিরিজ, কোয়ার্টার 1 ও কোয়ার্টার 2।
ইনসার্ট ট্যাবে গিয়ে এবার চার্টস গ্রুপের একেবারে উপরে দেখতে পাচ্ছি কলাম চার্ট আইকন। এই আইকনে প্রেস করে সিলেক্ট করে নিব 2D কলাম চার্ট অপশনটা। এবার খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিসে রয়েছে সব ম্যানেজারদের নাম এবং ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি সেলস অ্যামাউন্ট। কলাম চার্টটা প্রতি অ্যাকাউন্ট ম্যানেজারের এগেনস্টে রেখেছে দুটো করে নাম্বার সিরিজ বা দুটো করে কলাম। ফর এক্সাম্পল জিয়াউল শামস লেখাটার ঠিক উপরে এই ব্লু বারটা হচ্ছে ওর কোয়ার্টার 1-এর পারফরমেন্স এবং এই অরেঞ্জ বারটা হচ্ছে ওর কোয়ার্টার 2-এর পারফরমেন্স। তো খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারছি যে ও সেকেন্ড কোয়ার্টারেই বেটার পারফর্ম করেছে। এইভাবেই আমরা ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজারদের পারফরমেন্সগুলোকেও কম্পেয়ার করতে পারবো খুবই ইজিলি। সো জাস্ট মাথায় রাখতে হবে আমরা যদি একের অধিক নাম্বার সিরিজ নিয়ে কাজ করতে চাই আমরা পাই চার্টের বদলে ইউজ করি দ্য কলাম চার্ট। পারফেক্ট। ফাইনালি আমরা এবার যদি জানতে চাই জিয়াউল শামস ওভার টাইম কেমন পারফর্ম করলো বা আমরা অ্যানালাইজ করতে চাচ্ছি ওর পারফরমেন্সের ট্রেন্ড, ইন দ্যাট কেস আমরা ইউজ করব একটা লাইন চার্ট। শুরুতেই আবার সিলেক্ট করে নিলাম এই দুটো রো। এবার ইনসার্ট ট্যাবের এই চার্টস গ্রুপে গিয়ে এই মাঝের আইকনটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি একটা 2D লাইন চার্ট। এই অপশনটা সিলেক্ট করলে দেখো এক্সেল খুব ইজিলি একটা লাইনের সাহায্যে বুঝিয়ে দিচ্ছে যে শামস প্রথম 3 কোয়ার্টারে ভালো করে থাকলেও হুট করে 4th কোয়ার্টারে ওর পারফরমেন্সটা ফল করলো। তো এইভাবে আমরা যদি কোনো ট্রেন্ড বা টাইম সিরিজ ডেটাকে অ্যানালাইজ করতে চাই আমরা ইউজ করব আমাদের থার্ড বেসিক চার্ট টাইপটা, যা হলো একটা লাইন চার্ট। So this is all for this video. Next video তে আমরা শিখব charts resizing and move করার different সব ways. So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব আমাদের চার্টস এন্ড গ্রাফসকে এডিট করার কিছু ডিফারেন্ট ওয়েজ এন্ড টেকনিক্স। আমরা যখন মাইক্রোসফট এক্সেলের চার্টস তৈরি করি এক্সেল চার্টসগুলোকে কিছু ডিফল্ট শেপ ও কালার দিয়ে তৈরি করে। হেন্স চার্টের কালার ও শেপগুলো অনেক সময় আমাদের ডিমান্ডগুলোকে মিট করতে না পেরে রয়ে যায় ইনকনসিস্টেন্ট। ফর এক্সাম্পল আমাদের সামনে যে চার্টটা দেখতে পাচ্ছি এখানে আছে ব্লু, অরেঞ্জ ও অ্যাশ কালার। সিন্স এইটা একটা 10 মিনিট স্কুলের ভিডিও এই চার্টটা কিন্তু আমাদের কোম্পানির কালার্সের ভাইবটা প্রপারলি দিতে পারছে না। হেন্স আজকে আমরা এই চার্টটাকে এডিট করে আমাদের কোম্পানির জন্য সুটেবল বানিয়ে তুলব। প্রথমেই চার্টটা সিলেক্ট করলে উপরে চলে আসছে আমাদের চার্ট ডিজাইন ট্যাব। ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি একটা আইকন কল্ড কুইক লেআউট। এই টুলটার সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের চার্টের ফান্ডামেন্টাল কিছু ফিচার্স, যেমন কলামগুলোর শেপ, অ্যাক্সিস ইনফরমেশন ও কোথায় কি লেখা আছে তার পজিশনগুলো। হেন্স এই অপশনগুলোর থেকে কিছু একটা সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের চার্টের এন্টায়ার লেআউটটা। পারফেক্ট। এই টুলটা ঠিক পাশেই দেখছি চেঞ্জ কালার লেখা একটা অপশন। এই টুলটা দিয়ে অ্যাজ দ্য নেম সাজেস্ট আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের চার্টের কালার্স। ফর এক্সাম্পল নিচের এই ব্ল্যাক, হোয়াইট ও অ্যাশ কম্বোটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের চার্টের হেডিংয়ে গিয়ে টাইপ করব অ্যাকাউন্ট ম্যানেজার্স ও চেঞ্জ করে নিব আমাদের ফন্টার কালার। এইবার দেখো আমাদের এডিটের চার্টটা কিন্তু হালকা 10 ms ভাইব দিচ্ছে। অ্যামেজিং। আমাদের এডিটিং অপশন কিন্তু এখানেই শেষ নয়। আমরা আবার চার্টটা সিলেক্ট করে যদি চার্ট স্টাইলস গ্রুপের এই অপশনগুলো ব্রাউজ করি দেখো এবার কিন্তু চার্টের ভিজুয়ালসগুলো ড্রাস্টিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তোমরা এই ড্রপ ডাউন অপশনটা সিলেক্ট করে এক্সপ্লোর করো অ্যান্ড দেখো কোন চার্ট স্টাইলটা তোমার ফেভারিট। ফাইনালি আমরা ডিজাইন ট্যাবের যদি এই ডানে তাকাই আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ চার্ট টাইপ লেখা একটা আইকন। এই টুলটার দ্বারা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের পুরো চার্টের টাইপটা। ফর এক্সাম্পল এই টুলটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে কলাম অপশনটা অলরেডি সিলেক্টেড। দিস ইজ বিকজ আমাদের চার্টটা আসলে একটা কলাম চার্ট। হেন্স এবার যদি সাইডের এই বার লেখা অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করি দেখো এবার আমাদের চার্টের আর কলামস নেই। আমাদের চার্ট এখন পরিণত হয়েছে একটা সাইড টু সাইড বার চার্টে। এবং এভাবেই এই টুলটা ইউজ করে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আমাদের চার্টের ভিজুয়াল ফর্ম ও টাইপ। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব আমাদের চার্টসগুলোকে এডিট করার ফাইনাল কিছু টেকনিক্স। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম আমাদের চার্টের লেআউট, কালার ও স্টাইল মডিফিকেশনের সব ডিফারেন্ট ওয়েজ।
এই ভিডিওতে আমরা আরও কিছু টেকনিক শিখব আমাদের চার্ট বা গ্রাফসগুলোকে অ্যাডভান্সড ওয়েতে এডিট করার। শুরুতেই আমাদের চার্ট সিলেক্ট করে চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করব। এবার ট্যাবটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি অ্যাড চার্ট এলিমেন্ট নামের একটা আইকন। এই আইকনটা অ্যাড করে আমরা চার্টে অ্যাড করতে পারবো ভিন্ন চার্ট এলিমেন্টস, যেমন হরাইজন্টাল ও ভার্টিক্যাল অ্যাক্সেসগুলোর ইনফরমেশন, তারপর চার্ট অ্যাক্সেসগুলোর নাম, আমাদের চার্টের হেডিং বা টাইটেল ও আরও অনেক কিছু। তো প্রথমে চার্ট টাইটেল অপশনটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে নিচ্ছি এই অ্যাবভ চার্ট অপশনটা। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টের টাইটেল লেখার একটা জায়গা চলে আসছে। তো এখানে টাইপ করে নিব ধরো অ্যাকাউন্ট ম্যানেজার্স, রাইট। এবার আবারও চার্ট এলিমেন্টে গিয়ে অ্যাক্সেস লেখা টুলটার সাহায্যে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এইটা চুজ করলে দেখো আমাদের ভার্টিক্যালের অ্যাক্সিসের সব ইনফরমেশনগুলো আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই ইনফরমেশনগুলোর একটা ফর্মাল নামও সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি আবারও অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে এবার অ্যাক্সিস টাইটেলে প্রেস করি, এখানে সিলেক্ট করব প্রাইমারি ভার্টিক্যাল অপশনটা। এবার এখানে একটা ছোট বক্স অ্যাড হয়ে গিয়েছে যেখানে আমরা টাইপ করে নিব ধরো সেলস ফিগার্স। ইয়েস, পারফেক্ট। তো এখন আমাদের নেসেসারি এলিমেন্টসগুলো অ্যাড করা শেষ অ্যান্ড আমাদের চার্টটা এখন বেশ ইনফরমেটিভ দেখাচ্ছে। চার্টগুলোকে আরও ইজিলি এডিট করার একটা ওয়ে আছে। আমরা যদি আমাদের চার্টটাকে আবার সিলেক্ট করি, দেখো একেবারে রাইটে তিনটা আইকন চলে এসেছে। ফার্স্ট আইকনটা হলো একটা প্লাস সাইন, যা বেসিক্যালি চার্ট এলিমেন্টসগুলোকে অ্যাড করার একটা শর্টকাট। সেকেন্ড আইকনটা আরেকটা শর্টকাট আমাদের চার্টের স্টাইল ও কালার চেঞ্জ করবার জন্য। ফাইনাল আইকনটা খেয়াল করলে দেখবে যে এটা আসলে একটা ফিল্টার আইকন। এই ফিল্টার আইকন ইউজ করে আমরা নির্ধারণ করতে পারবো আমরা চার্টের কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি এবং কোন ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি না। তো ফর এক্সাম্পল, এখানে ক্যাটাগরি অপশনের নিচে আমরা আমাদের ম্যানেজারদের নামগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি জিয়াউল শামস, আশরাফুল হক ইমু ও সাইদ ফাহিমের নামগুলো আনটিক করে নেই, এবার অ্যাপ্লাই বাটনটা প্রেস করলে দেখো আমাদের চার্ট থেকে এই অ্যাকাউন্ট ম্যানেজারের নামগুলো সরে যাচ্ছে, উইচ মিনস খুব ইজিলি আইকনের সাহায্যে আমরা ওদের নামগুলোকে ফিল্টার আউট করে ফেলেছি। আরেকটা ফাইনাল টুল আছে টু এডিট আওয়ার চার্টস। আমরা যদি এবার আমাদের চার্টটাকে সিলেক্ট করি ডাবল ক্লিক করে, দেখো সাইডে একটা ফরম্যাট চার্ট এরিয়া লেখা মেনু চলে এসেছে। বিলিভ মি অর নট, এই মেনুর সাহায্যে আমরা আমাদের চার্টের প্রতিটা এলিমেন্ট লাইক চার্টের ব্যাকগ্রাউন্ড, এক একটা কলাম, সব টাইপের টেক্সট ও আরও অনেক কিছু পিন পয়েন্ট করে এডিট করতে পারবো। তো তোমরা প্লিজ এই সেকশনটা এক্সপ্লোর করো অ্যান্ড ডিসকভার করো চার্ট এডিটিংয়ের সব ট্রিক্সগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও অ্যান্ড এই ভিডিওর সাথে আমরা শেষ করছি আমাদের মাইক্রোসফট এক্সেলের ফান্ডামেন্টাল কোর্স। নিচে কমেন্টসে জানিয়ে দাও ফিউচার কোর্সেসে আরও কী কী টপিকস নিয়ে তোমরা জানতে ইচ্ছুক। So this is me, Apthe Ihtisham, signing off, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day. Hello everyone. আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আমাদের তৈরি করা চার্টসগুলোকে মুভ ও রিসাইজ করার ডিফারেন্ট টেকনিক্স। আমরা যখন ডেটা সেট থেকে ডেটা সিলেক্ট করে চার্টস তৈরি করি, দেখবে প্রতিটা চার্ট হয় সেম সাইজের এবং প্রতিটা চার্ট একই জায়গায় এসে ওভারল্যাপ করে স্টোর হয়। যেমন এই জায়গাটাতে আসলে তিনটা চার্ট ওভারল্যাপড হয়ে আছে। তো চার্টগুলোকে মুভ করার জন্য প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা চার্টটাকে সিলেক্ট করে নেব। আমরা যদি চার্টের এজেসগুলোতে এরকম সার্কেলস দেখতে পারি, এর মানে চার্টটা এখন সিলেক্টেড। সাইডের ডেটা সেটটা লক্ষ্য করলে দেখবে কিছু ডেটা হাইলাইটেড হয়ে আছে, এর মানে হলো যে এই হাইলাইটেড ডেটাগুলো দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে আমাদের সিলেক্টেড চার্টটা। এবার চার্টের উপর কার্সারটা লক্ষ্য করলে দেখো এইটা আসলে আমাদের মুভ টুল, যা চেপে ধরে রেখে ড্র্যাগ করলেই আমাদের চার্টসগুলোকে আমরা ম্যানুয়ালি মুভ করতে পারবো। এই চার্টটা নিয়ে গেলাম এই টপ কর্নারে এবং এই চার্টটা সিলেক্ট করে নিলাম বটম কর্নারে এবং এই চার্টটাকে রাখছি ঠিক মাঝখানে। পারফেক্ট। আমরা চাইলে কপি ও পেস্টের সাহায্যেও আমাদের চার্টসগুলোর পজিশন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, মাঝের এই চার্টটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক বাটনটা প্রেস করব এবং কপি করে নিব এই চার্টটাকে। এবার নিচের ট্যাবসের সাহায্যে শিট 1টা ওপেন করব। উপরের এই পেস্ট অপশনটা ক্লিক করলে দেখো আমাদের চার্টটা এখন এই নতুন ওয়ার্কশিটটাতে পেস্ট হয়ে গেল। আমরা আন্ডু করে আবার ব্যাক করছি আমাদের ফার্স্ট ওয়ার্কশিটটাতে। আমাদের কাছে চার্ট মুভ করার আরেকটা থার্ড অপশন হলো দ্য মুভ চার্ট টুল। টুলটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা চার্ট এবং চার্ট সিলেক্ট করলেই দেখো উপরে একটা নতুন সেকশন চলে এসেছে
যেখানে আছে চার্ট ডিজাইন ও ফরম্যাট। চার্ট ডিজাইন ট্যাবে ক্লিক করলেই একেবারে ডানে দেখতে পাচ্ছি দ্য মুভ চার্ট টুল। এই অপশনটা প্রেস করলেই আমরা দেখছি দুটো অপশন, নিউ শিট ও অবজেক্ট ইন। অবজেক্ট ইন অপশনটা সিলেক্টেড থাকে বাই ডিফল্ট এবং এই অপশন দিয়ে আমরা চাইলে আমাদের এক্সিস্টিং ওয়ার্কশিটগুলোতে আমাদের চার্টটাকে মুভ করতে পারবো। ফর এক্সাম্পল সিলেক্ট করছি শিট 3, এবার ওকে প্রেস করলে দেখো আমাদের চার্টটা চলে এসেছে নতুন ওয়ার্কশিটটাতে। অ্যামেজিং। আমরা ব্যাক করে এবার এই চার্টটা সিলেক্ট করে আবার মুভ চার্ট টুলটা ইউজ করব। নিউ শিট অপশনটা দিয়ে আমরা জেনারেট করতে পারি একটা নতুন ডেডিকেটেড চার্ট শিট, যেটা শুধু চার্টটাকে দেখানোর জন্যই এক্সিস্ট করবে। তো এখানে টাইপ করছি চার্ট শিটটার নাম, যেমন ধরো জিয়াউস শামস ট্রেন্ড। এবার ওকে প্রেস করলে দেখো আমরা জেনারেট করেছি আরেকটা নতুন চার্ট শিট এবং পুরো জায়গাটা জুড়ে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টেড চার্টটা। অ্যামেজিং। ফাইনালি আমরা এই লাস্ট চার্টটাকে মুভ করে আনলাম এই মাঝে। এবার আমরা যদি এই চার্টটাকে রিসাইজ করে বড় বানাতে চাই, সিম্পলি এই কর্নারের হ্যান্ডেলসগুলো ক্লিক করে ড্র্যাগ করে টানলেই আমরা চার্টের ডিজায়ার্ড সাইজটা নির্ধারণ করতে পারবো। অ্যান্ড এভাবেই চার্ট দিয়ে আমাদের ওয়ার্কশিটগুলোকে বানাতে পারবো মোর ভিজুয়াল ইনসাইটফুল। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখবো আমাদের চার্টগুলোকে একটা কনসিস্টেন্ট লুক অ্যান্ড ফিল দেওয়ার কিছু টেকনিক্স। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।